হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের এই লেকচারে স্বাগতম। আমরা এমসিকিউর এ টু জেড সিরিজ নিয়ে আলোচনা করতেছি, রাইট? সো এরই ধারাবাহিকতায় আজকে আমরা চ্যাপ্টার 10 দ্বিপদী বিস্তৃতি এই চ্যাপ্টারের এমসিকিউ এ টু জেড সব কিছু কভার করব, ঠিক আছে? আর এই চ্যাপ্টারের চ্যাপ্টারটা তোমরা যারা অলরেডি পড়ে ফেলছো ওরা একটা জিনিস হয়তোবা রিয়ালাইজ করেছো যে দ্বিপদী বিস্তৃতির যে এমসিকিউগুলো হয় সেগুলো কিন্তু আমাদের একটু টাইম লাগে, রাইট? আমরা একটা বড় সূত্র ইউজ করতে করতে মোটামুটি আমাদের 1 মিনিটেরও কিন্তু বেশি সময় লেগে যায়, তাই না? কিন্তু আজকের লেকচারটার পরে তুমি দেখবা দ্বিপদীর প্রতিটা এমসিকিউ তুমি খুবই কম সময়ে, অবশ্যই সেটা 1 মিনিটের কম সময়, 1 মিনিটের কম সময় অবশ্যই, বাট অনেক কম সময়ে তুমি কি করতে পারবা? দ্বিপদী বিস্তৃতির এমসিকিউগুলো আনসার করে আসতে পারবা, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তো আমরা চ্যাপ্টার 10 দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব। সো আমরা দ্বিপদী বিস্তৃতির শুরুতে হচ্ছে কিছু বেসিক জিনিসপত্র একটু ক্লিয়ার হয়ে নিব, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু খেয়াল করি। তোমরা সবাই কি ফ্যাক্টোরিয়াল নাম শুনেছো না? ফ্যাক্টোরিয়াল, রাইট? ফ্যাক্টোরিয়াল, দ্বিপদী বিস্তৃতির মধ্যে ফ্যাক্টোরিয়াল সংখ্যাটা ফ্যাক্টোরিয়াল ওয়ার্ডটা কিন্তু আমরা সবাই শিখেছো, তাই না? তো ফ্যাক্টোরিয়াল জিনিসটা আসলে কি? ধরো আমি তোমাকে বললাম যে 5 দেন তারপর হচ্ছে ফ্যাক্টোরিয়াল, এটা ফ্যাক্টোরিয়ালের চিহ্ন, রাইট? সো 5 ফ্যাক্টোরিয়াল, এটা আসলে অ্যাকচুয়ালি কি মিন করে? এটা মিন করে 5 থেকে শুরু করে প্রতিবার এক এক করে কমতে কমতে 1 পর্যন্ত প্রতিটা সংখ্যার গুণফলের মান। ধরো এখানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওই সংখ্যা থেকে শুরু করে এক এক করে কমতে কমতে 1 পর্যন্ত প্রতিটি সংখ্যার কি গুণফলের মান, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো আমি তোমাকে বললাম 100 ফ্যাক্টোরিয়াল, 100 ফ্যাক্টোরিয়াল। তো 100 ফ্যাক্টোরিয়াল মানে কি? সেম আগের মতোই 100, 99, 98, দেন 97 ডট 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 একদম 1 পর্যন্ত প্রতিটা সংখ্যার কি গুণফলের মান। তাহলে আমরা এখানে লিখতে পারি 100 ইন্টু 99 ইন্টু 98 ইন্টু ডট 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 ডট, ধরো একদম 1 পর্যন্ত, মানে এখানে চলতে চলতে 1 পর্যন্ত প্রতিটা সংখ্যার গুণফলের মান, তাই না? আচ্ছা, এখন তুমি খেয়াল করে দেখো, যদি আমি 100 ফ্যাক্টোরিয়ালকে এইভাবে চিন্তা করি যে আচ্ছা 1 থেকে শুরু করে 2, 3, 4, 5, 6, 7 এখানে আপ টু 98 পর্যন্ত আছে, তাই না? 90 কত পর্যন্ত আছে? 8 পর্যন্ত আছে। আচ্ছা, আমরা চাইলে কিন্তু এইটুকু ভ্যালুকে আমরা 98 ফ্যাক্টোরিয়াল দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? তুমি খেয়াল করে দেখো, এই যে ধরো এখানে কি আছে? এখানে আছে প্রথমে 100, এরপরে আছে 99, এরপরে 1 থেকে শুরু করে 98। তাহলে 1 থেকে শুরু করে 98 পর্যন্ত তো আমরা চাইলে 98 ফ্যাক্টোরিয়াল লিখতেই পারি, তাই না? লেখা যায় কিন্তু, বুঝছো? আবার ধরো আমি যদি এইটা বলি যে আচ্ছা 98 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস 98 থেকে একদম 1 পর্যন্ত প্রতিটা সংখ্যার গুণফলের মান না? বাট 98 এর পরের সংখ্যাটা কি 99। তাহলে আমরা কিন্তু এই টোটালটাকে চাইলে কিন্তু 99 ফ্যাক্টোরিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সাথে কি অবস্থায় আছে? সাথে একটা 100 গুণ অবস্থায় আছে, তাই না? বিষয়টা আমি আরেকটু ছোট্ট করে উদাহরণ দিই। ধরো এই যে এখানে আসো, ধরো এইটাতে আসো, তাহলে আরেকটু ভালো বুঝতে পারবা। যেমন ধরো এই যে 5 ফ্যাক্টোরিয়াল, আমি যদি প্রথমে 5টাকে রেখে দেই এবং আমি যদি 1, 2, 3, 4 এই চারটাকে ফ্যাক্টোরিয়াল আকারে কনভার্ট করতে চাই, তাহলে কিন্তু আমি 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, রাইট? আবার ধরো তুমি যদি এটা না চাও যে তুমি 5 আর 4 দুইটাকেই গুণ অবস্থায় লিখবা, বাট 1, 2, 3 এই তিনটাকে তুমি 3 ফ্যাক্টোরিয়াল আকারে রিপ্রেজেন্ট করবা, করা কিন্তু যায়, তাই না? বুঝতে পারছো? এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি এটা কেন শিখাইলেন আমাদের? এটা তো আমরা ধরেন জানি, বা এটা আমাদের দরকারই বা কি, রাইট? এরকম কোশ্চেন সবারই আসতে পারে। তো ধরো তোমার এমসিকিউতে একটা কোশ্চেন এরকম আসলো যে 100 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 98 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু কত? তাহলে তুমি কি করবা বলো তো? তুমি ক্যালকুলেটর ইনপুট দিবা না?
ক্যালকুলেটর কোথায় আমাদের? তুমি কিন্তু অবশ্যই ক্যালকুলেটর ইনপুট দিবা, রাইট? সো আমরা দেখি ক্যালকুলেটর আমাদের কি বলে। খেয়াল করে দেখো, একটা ভগ্নাংশ, উপরে হচ্ছে 100 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল কোথায়? এই যে ফ্যাক্টোরিয়াল, শিফট দিয়ে ফ্যাক্টোরিয়াল। নিচে আমরা নিচে চলে যাই, নিচে যাইতে হইলে হ্যাঁ 98 ফ্যাক্টোরিয়াল। দেখো 100 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 98 ফ্যাক্টোরিয়াল। তাহলে আনসার কত আসে বলো তো? কেটে দিলাম কেন? আচ্ছা আবার দিই, 100 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 98 ফ্যাক্টোরিয়াল। এই যে কি আসছে বলো তো? ম্যাথ ইরর আসছে, ম্যাথ ইরর আসছে। বাট অ্যাকচুয়ালি কি এটা কি ম্যাথ ইরর আসার কথা ছিল না একটা ভ্যালু আসার কথা ছিল? একটা ভ্যালু আসার কথা ছিল, রাইট? সো ম্যাথ ইরর আসার কারণ হচ্ছে তোমার ক্যালকুলেটর এমনভাবে ফাংশন করা, সেটা হচ্ছে ও প্রথমে 100 ফ্যাক্টোরিয়াল ইনপুট দিছে, দেওয়ার পর দেখলো অনেক বড় ভ্যালু, সে এত বড় ভ্যালু নিয়ে ক্যালকুলেশন করতে পারবে না, দ্যাটস ওয়াই সে বলছে ম্যাথ ইরর। তুমি তোমার ক্যালকুলেটর ইনপুট দিয়ে দেখো, এটার মানে কিন্তু ম্যাথ ইরর আসবে। বুঝতে পারছো? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে আমাদের উপায় কি? আমাদের উপায় হচ্ছে এবার হাতে কলমে করা। এটা আমরা চাইলেই ক্যালকুলেটরে ইনপুট দিয়ে করতে পারবো না, ঠিক আছে? সো খেয়াল করে দেখো, এখানে বলো তো কে বড়? অবশ্যই 100 বড়, 98টা ছোট, তাহলে আমরা 98 ফ্যাক্টোরিয়ালকে রেখে দিব। আবার 100 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাঙাবো, তাহলে 100 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে কি হয়? 100 ইন্টু 99 ইন্টু 98। আচ্ছা 98-এর পরের সংখ্যাগুলো নিয়ে আমি কি 98 ফ্যাক্টোরিয়াল তৈরি করে ফেলতে পারি না? 98 ফ্যাক্টোরিয়াল তৈরি করে ফেলতে পারি। তাহলে বলো তো 98 ফ্যাক্টোরিয়াল, 98 ফ্যাক্টোরিয়াল কি? কাটা। তাহলে আমরা 100 ইন্টু 99 গুণ করলে কি পাবো? 9900 পাবো। বুঝতে পারছো? ক্লিয়ার? এবার আসো, আর কি কি ধরনের এমসিকিউ এখান থেকে আসতে পারে যেগুলো তোমায় ক্যালকুলেটর ছাড়া আনসার করতে হবে। তো ধরো এখানে এরকম একটা ম্যাথ থাকতে পারে যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এইটার ভ্যালু কত? তো তুমি খেয়াল করে দেখো n ফ্যাক্টোরিয়ালটা কি n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল থেকে কি বড় না? কারণ এখানে তো n থেকে 2 কম, রাইট? তো তুমি এই ম্যাথটা কিভাবে করবা? তুমি সেম টু সেম, যেটা ছোট এটাকে তুমি ভাঙাবা না, এটাকে রেখে দিবা, আর যেটা বড় এটাকে তুমি ভাঙিয়ে ফেলবা। যেমন n কে লেখা যায় কি n ইন্টু এক, n থেকে এক কমবে, তাহলে n মাইনাস 1 ইন্টু n থেকে আরো এক কমবে, ইন্টু হচ্ছে আরো এক কমবে n মাইনাস 2, মানে তাহলে আরো এক কমতে কমতে 1 পর্যন্ত না? বাট আমরা ওদের 1 পর্যন্ত যাওয়ার দরকার নেই, আমরা n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিব, ঠিক আছে? তাহলে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল কি? কাটা। তাহলে আনসার হবে কি n ইন্টু n মাইনাস 1। বুঝা গেছে? সো আমাদের ফ্যাক্টোরিয়ালের বিষয়টা যে সবসময় আমরা ক্যালকুলেটরে ইউজ করে করতে পারবো, ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের একটু কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে। বুঝতে পারছো? তাহলে ফ্যাক্টোরিয়াল জিনিসটা শেষ। দ্বিপদী কিন্তু এখন আসি নাই, জাস্ট ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টটা বুঝাইলাম। এবার আরেকটা জিনিস তোমাদের একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে ধরো আমি তোমাকে যদি বলি মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এটার মান কত? অনেকে বলে যে ভাই মাইনাস 2 মাইনাস 1, মানে কনফিউশনে পড়ে যায়। তুমি খেয়াল করে দেখো একটা নেগেটিভ সংখ্যা, একটা নেগেটিভ সংখ্যা থেকে তুমি যদি এক এক করে কমাও কমাও কমাও, তাহলে কি কোনোদিন 1-এ আসবে নাকি নেগেটিভের দিকে চলে যাবে? নেগেটিভের দিকে চলে যাবে না? তার মানে মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল এটার কিন্তু কোনো ভ্যালু নাই, এটার ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। বুঝতে পারছো? এখন অনেকেই ক্যালকুলেটর নিয়ে বসে আছো যে ভাইয়া দেখেন আপনি তো বলেন অসংজ্ঞায়িত, কিন্তু আমি তো মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমি তো ভাইয়া মান পেয়ে গেলাম মাইনাস 2, আপনি বলেন অসংজ্ঞায়িত, তাই না? ব্যাপারটা কিন্তু এরকম না। তুমি যে মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেটরে ইনপুট দিচ্ছ, এখানে মাইনাসটা ক্যালকুলেটর আলাদা হিসাব করতেছে আর 2 ফ্যাক্টোরিয়ালটাকে আলাদা হিসাব করতেছে। ও 2 ফ্যাক্টোরিয়ালের মান 2 দিছে, বাট মাইনাসটা মাইনাস আকারে রয়ে গেছে। বাট তুমি যদি এই কাজটা করো, এখানে একটা ব্রেকেট দাও মাইনাস 2, এরপর যদি ফ্যাক্টোরিয়াল দাও, এবার দেখো ম্যাথ এরর আসছে। বুঝতে পারছো? নেগেটিভ সংখ্যার কোনোদিন ফ্যাক্টোরিয়াল হয় না, তাহলে আমাদের নেগেটিভ সংখ্যার কোনোদিন আমরা ফ্যাক্টোরিয়াল পাবো না। দেন লাস্ট হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা। তুমি খেয়াল করো তো, একটা ভগ্নাংশ সংখ্যার যদি ফ্যাক্টোরিয়াল বের করতে চাও,
স্টুডেন্টরা বলে যে ভাই আপনি এক এক করে কমাইতে থাকেন। আচ্ছা, একটা ভগ্নাংশ থেকে একটা পূর্ণ সংখ্যা যদি এক এক করে আমি কমাই, 1 তো একটা পূর্ণ সংখ্যা, রাইট? সেটা ভগ্নাংশ থেকে একটা পূর্ণ সংখ্যা তুমি এক এক করে কমাইলে সেটা কোনোদিন কি 1-এ গিয়ে পৌঁছাবে? সবসময় কি ভগ্নাংশে আসবে না? তার মানে ভগ্নাংশ সংখ্যারও কোনোদিন ফ্যাক্টোরিয়াল হয় না। তাহলে ভগ্নাংশ সংখ্যারও কি হবে না? ফ্যাক্টোরিয়াল হবে না। এই বেসিক কনসেপ্টগুলো তোমাদের মনে রাখতে হবে। আমরা সবাই শুধুমাত্র ফ্যাক্টোরিয়ালের ওয়েটা জানি যে ফ্যাক্টোরিয়াল এইভাবে বের করতে হয়, বাট অনেকে আমরা জানি না যে নেগেটিভ সংখ্যারও ফ্যাক্টোরিয়াল হয় না, আবার ভগ্নাংশ সংখ্যারও কি হয় না? ফ্যাক্টোরিয়াল হয় না। এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, লাস্ট তোমাদের আরেকটা জিনিস বলি যে অ্যাকচুয়ালি এই ফ্যাক্টোরিয়াল আছে না, যে ধরো n ফ্যাক্টোরিয়াল, আসলে অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়াল, এই ফ্যাক্টোরিয়ালের আসলে অ্যাকচুয়ালি মিনিংটা কি? ফ্যাক্টোরিয়ালের অ্যাকচুয়ালি মিনিংটা আসলে কি? আচ্ছা, একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো আমি তোমাকে বললাম 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা বলো তো 1 ফ্যাক্টোরিয়াল মান কত? 1 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1, রাইট? আবার আমি তোমাকে বললাম 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল মান কিন্তু 2 ইন্টু 1, দ্যাট মিনস 2। তুমি ক্যালকুলেটর দিয়ে বুঝতে পারবা। আবার 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 3 ইন্টু 2 ইন্টু 1, দ্যাট মিনস 6। আচ্ছা, এই তিনটা দিয়েই আমি তোমাদের ফ্যাক্টোরিয়ালের অ্যাকচুয়ালি ফিজিক্যাল মিনিংটা আসলে এখানে বলে দিতে পারবো। আচ্ছা, ধরো তোমাকে আমি যদি বলি এই যে একটা কলম তোমাকে দেওয়া হয়েছে, এই কলমটাকে তুমি সাজাও। আচ্ছা, একটা জিনিস, জাস্ট একটা জিনিস দিয়ে সাজানোর উপায় কি একটাই হইতে পারে? জাস্ট তুমি রাখলা, এই যে রাখলা, একটা কলম রাখলা, একটা জিনিস জাস্ট এক উপায়ে কি করা যায়? সাজানো যায়, রাইট? এখন ধরো আমি তোমাকে দুইটা জিনিস দিলাম, যে একটা কলম এবং আরেকটা হচ্ছে পয়েন্টার। দুইটা জিনিসকে এবার তুমি সাজাও। দেখো তাহলে প্রথমে কলম পরে পয়েন্টার, আবার প্রথমে পয়েন্টার পরে কলম, দুই উপায়ে সাজানো যায় না? দুই উপায়ে সাজানো যায়, রাইট? তার মানে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2। 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2। এবার ধর আমি তোমাকে এই দুইটার সাথে আমি তোমাকে একটা ক্যালকুলেটর দিলাম, যে এবার এই তিনটা বস্তুকে সাজাও। তাহলে তুমি খেয়াল করলে দেখবা তিনটা বস্তু 6 উপায়ে সাজানো যায়। 6 উপায়। কীভাবে 6 উপায় বলো তো? বলো, প্রথমে কলম পরে পয়েন্টার পরে ক্যালকুলেটর, রাইট? আমি যদি এই কলম আর পয়েন্টারকে ইন্টারচেঞ্জ করে দেই, তাহলে প্রথমে পয়েন্টার পরে কলম পরে ক্যালকুলেটর, কয় উপায় হইল? 2 উপায়, রাইট? এবার কলমটাকে সবার লাস্টে নিয়ে যাই, পয়েন্টার আর ক্যালকুলেটর মাঝখানে নিয়ে আসি, কয়টা উপায় হইলো বলো তো? আরেকটা বেড়ে গেল, 3টা হয়ে গেল। আবার এদেরকে ইন্টারচেঞ্জ করলে 4টা হইল, রাইট? আবার পয়েন্টারটা সবার লাস্টে নেও আর ক্যালকুলেটর আর কলমকে মাঝখানে নিয়ে আসো, তাহলে কয়টা উপায় হলো? 5টা। আবার এদেরকে ইন্টারচেঞ্জ করলে কয়টা হবে? 6টা, রাইট? তার মানে ব্যাপারটা আসলে এরকম যে ধরো এ বি সি 3টা বস্তু আছে, এদেরকে সাজানোর উপায় হচ্ছে টোটাল 6টা। যেমন এ বি সি হইতে পারে একটা, এ সি বি হইতে পারে একটা, বি এ সি হইতে পারে, বি সি এ হইতে পারে, সি এ বি হইতে পারে, আবার সি বি এ হইতে পারে, রাইট? তো 6টা উপায়। তার মানে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ততগুলো ভিন্ন ভিন্ন বস্তু তোমাকে দেওয়া থাকবে, এদেরকে তুমি নিয়ে সাজাবা। বুঝতে পারছো? যেমন ধরো 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল এখানে ধরো 120 আসলো, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল মানে 5টা বস্তুকে তুমি ভিন্ন ভিন্ন টোটাল 120 উপায়ে অ্যারেঞ্জ করতে পারবা। বুঝতে পারছো? এখন তুমি চিন্তা করে দেখো, তোমাকে আমি যদি বলি -2টা ফুল নিয়ে সাজাও, তুমি বলবো না -2টা ফুল, ভাই কি পাগল হয়ে গেছে নাকি? 2টা ফুল নিয়ে সাজানো যায়, মাইনাস নিয়ে কি সাজানো যাবে? মাইনাস দিয়ে কিন্তু সাজানো যাবে না, রাইট? তার মানে এই জন্য নেগেটিভ সংখ্যার ফ্যাক্টোরিয়াল হয় না। আবার তোমাকে আমি যদি বলি একটা অর্ধেক ফুল নিয়ে সাজাও, আচ্ছা একটা অর্ধেক ফুল নিয়ে কি সাজানো যাবে? তোমাকে একটা বস্তু দেয়া থাকতে হবে, অর্ধেক বস্তু আবার কি ভগ্নাংশ কি বস্তু আবার, এটা হয় না। তার মানে এই জন্য ভগ্নাংশ সংখ্যারও কি হয় না? ফ্যাক্টোরিয়াল হয় না। বুঝতে পারছো? তো ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে, রাইট? আচ্ছা, তো এবার আমি তোমাদের কিন্তু জাস্ট আগে দ্বিপদীর কনসেপ্টগুলো ক্লিয়ার করতেছি, এরপর জিনিসগুলো তোমার দেখবা যে সহজ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের আরেকটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে এনসিআর। এনসিআর তুমি এটা মনে রাখবা, এনসিআর মানে হচ্ছে তোমার ক্যালকুলেটরে কিন্তু ভাগ চিহ্নের উপরে এনসিআর আছে। ক্যালকুলেটর ভাগ চিহ্নের উপরে, এই যে দেখো ভাগ চিহ্নের উপরে এই যেখানে এনসিআর দেওয়া আছে। বুঝতে পারছো? তাহলে এনসিআর এর আসলে কাজটা কি?
খেয়াল করে দেখো এনসিআর মানে জানো কি তোমার সি মানে হচ্ছে কম্বিনেশন, সি মানে হচ্ছে কম্বিনেশন। ভাইয়া কম্বিনেশন মানে কি? কম্বিনেশন মানে হচ্ছে ভাইয়া বাছাই করা। কি করা বলো তো? বাছাই করা। ভাইয়া কই থেকে কি বাছাই করব? তোমার কাছে n সংখ্যক বস্তু দেয়া থাকবে, ওইখান থেকে তোমাকে বলবে r সংখ্যক বস্তু নিয়ে বাছাই করো। ভাই বুঝি নাই। আচ্ছা ধরো তোমাকে আমি বললাম যে ধরো তোমার কাছে 3টা বস্তু আছে, ধরো 3টা বস্তু মানে ধরো 3টা আইসক্রিম আছে, ধরো চকবার আছে, ধরো ভ্যানিলা আছে, আর ধরো হচ্ছে স্ট্রবেরি আছে। 3 ধরনের আইসক্রিম আছে। তো আমি তোমাকে এই 3টা আইসক্রিম দিয়ে তোমাকে আমি বললাম তুমি যেই কোনো একটা আইসক্রিম বাছাই করো, যে কোনো একটা আইসক্রিম বাছাই করে তুমি নিয়ে যেতে পারবা। ঠিক আছে, এখন তুমি বলো তো এখান থেকে 3টা থেকে যেই কোনো একটা আইসক্রিম বাছাই করা, এটার মানে কি? এটা মানে কি আসলে 3C1 না? 3C1 3টা থেকে একটা বাছাই করা। তুমি দেখো 3C1 যে 3C1 এর ভ্যালু দেখবা 3 আসবে। কত আসবে? 3 আসবে। তাহলে 3 উপায় বাছাই করতে পারবা। তাহলে বলো 3 উপায়ে কি কি বাছাই করতে পারবা? হয় তুমি চকবার বাছাই করবা, অথবা তুমি ভ্যানিলা বাছাই করবা, অথবা তুমি স্ট্রবেরি বাছাই করবা। রাইট? বুঝছো? ক্লিয়ার? এখন ধরো অপশন চেঞ্জ করে দিলাম, তোমাকে বললাম 3টা আইসক্রিম থেকে যাও তুমি 2টা আইসক্রিম খাইতে পারবা, যে কোনো 2টা। তো তুমি এবারও ক্যালকুলেশন করা শুরু করলা যে ভাই ক্যালকুলেটরে দেখি 3C2 এর মান কত আসে। 3C2 এর মানও দেখবা 3 আসবে। 3C2 এর মান 3 আসে। এখন কথা হচ্ছে তাহলে 3 উপায় কেমনে হইলো? তুমি দেখো তুমি চকবার আর ভ্যানিলা এবার নিতে পারো, অথবা তুমি চকবার আর স্ট্রবেরি নিতে পারো, অথবা তুমি ভ্যানিলা এবং স্ট্রবেরি নিতে পারো। এর বাইরে কিন্তু তুমি আর কোনো বাছাই করতে পারবা না। রাইট? বুঝা গেছে? এখন ধরো আমি তোমাকে বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি 3টাই খেয়ে ফেলো, এই কেউ নাই, সো তুমি 3টা আনছি 3টা খেয়ে ফেলো। তার মানে তুমি 3টা থেকে 3টাই খেয়ে ফেলছো। তাহলে তুমি 3C3 এটা ক্যালকুলেটর ইনপুট দিয়ে দেখো 1 আসে। আচ্ছা বলো তো 3টা জিনিস দিয়ে যদি তোমাকে আমি বলি 3টাই নিয়ে যাও, তাহলে কি আর বাছাই করা দরকার আছে নাকি সবগুলাই নিয়ে যাবা? সবগুলাই নিয়ে যাবা না, তার মানে এক উপায়ে বাছাই করা যাচ্ছে, এক উপায়ে বাছাই করা যাচ্ছে। বুঝতে পারছো? ক্লিয়ার? এখন ধরো 3টা আইসক্রিম নিয়ে এসে আমি তোমাকে বললাম একটাও ধরা যাবে না, তুমি একটাও নিতে পারবা না। তার মানে কি 3টা থেকে তুমি একটাও নিতে পারো নাই, 3টা থেকে একটাও নিতে পারো না, দ্যাট মিনস 3C0। আচ্ছা এটার আনসার কত আসবে বলতে পারবা? ক্যালকুলেটরে ইনপুট দিবা না, না দিয়ে 3C0। তোমার মনে হইতে পারে না ভাই যেহেতু দেয়ই নাই তার মানে একটাও হবে না। না, 3C0 মান ক্যালকুলেটর দিয়ে দেখো 1 হয়। কত হচ্ছে ভাই? এটা আবার কেমন বিষয় হইলো? আপনি তো দেনই নাই, বাছাই তো করতে পারলাম না, তাহলে এখানে 1 আসলো, এটা তো তাহলে জিনিসটা হইলো না ম্যাথমেটিক্স হয়েছে। তুমি চিন্তা করে দেখো 3টা আইসক্রিম নিয়ে তোমার সামনে রাখা হয়েছে, একটাও দেওয়া হয়নি, তুমি চিন্তা করো মনে মনে তাকায় থাকবো না যে আমার কাছে দিল না জিনিসটা? তো এই যে তুমি ধরো তাকায় রইছো, বা একটা একটা কিন্তু একটা ঘটনা ঘটে গেছে যে তুমি পাইছো না, মনে মনে একটা কষ্ট পাইছো বা সামথিং, যেটাই হোক এখানে কিছু একটা ঘটার কথা ছিল আর ঘটে নাই। রাইট? সো এটাও কি এক উপায়ে সম্ভব যে ধরো তুমি তাকায় আসো, চিন্তা করতেছো দিল না বা সামথিং, মানে এটাও কি একটা উপায়? রাইট? সো 3C0 দেখবে আনসার 1 আসে। তার মানে এনসিআর এর কনসেপ্টটা কি তোমার ক্লিয়ার হয়েছে? তুমি দেখবা দ্বিপদীতে আমরা প্রতিটা জায়গায় এই এনসিআর এর কনসেপ্টটা কিন্তু ইউজ করব। এই জন্য আমি তোমাকে এনসিআর এর বেসিকটা ক্লিয়ার করতেছি, ফিজিক্যাল মিনিংটা ক্লিয়ার করতেছি। তুমি জাস্ট এটাই শিখছো, তুমি জাস্ট এইটাই শিখছো যে এনসিআর এটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। বাট তুমি আসলে জানোই না যে এনসিআর, হোয়াট ইজ এনসিআর। তোমাকে এনসিআর এর কনসেপ্টটা বুঝতে হবে। ক্লিয়ার? সো এনসিআর এর কনসেপ্টটা ক্লিয়ার করলাম, বুঝা গেছে? এবার আসো যে ভাইয়া এনসিআর এর তো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, কিন্তু ওর যেই সূত্রটা n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা তো ভাইয়া ক্লিয়ার হয়নি। এটা আসলে কি? এটার ফিজিক্যাল মিনিং বলেন। আচ্ছা আসলে এটার ফিজিক্যাল মিনিংটা বলি। ধরো ধরো তোমার বাবা, এখানে ধরো তোমার বাবা, ঠিক আছে, এটা ধরো এখানে তুমি, আর ধরো এখানে তোমার ভাই অথবা তোমার বোন আছে। ঠিক আছে? তো বেসিক্যালি আমরা কি করি, আমরা যখন স্কুলে যাই বা বাইরে বেরোই তখন আব্বু আম্মুর কাছে টাকা নিয়ে বেরোই না? রাইট? এখন ধরো
তোমার বাবার কাছে 10 টাকা আছে, তোমার বাবার পকেটে কয় টাকা আছে? 10 টাকা। এই 10 টাকা ধর 10টা পয়সা আছে বা মানে মিলিয়ে ঝিলে 10 টাকা আছে, ঠিক আছে? এখন তোমার আব্বু নিয়ত করেছে যে তোমাকে দিবে 3 টাকা আর তোমার ভাই বা বোনকে দিবে 60 টাকা, মানে 10 টাকাই ওনার কাছে আছে। সো 3 টাকা দিবে তোমাকে আর তোমার ভাইয়া বা বোনকে দিবে কয় টাকা? 60 টাকা, ঠিক আছে? তো উনি কি করতে পারে? ধরো তোমরা দুজনে এসে দাঁড়াইছো, তো উনি প্রথমে 10 টাকা থেকে 3 টাকা বাছাই করতে পারেন। 3 টাকা বাছাই মানে কি বোঝাচ্ছে? বাছাই মানে 3টা পয়সা হইতে পারে, একটা 2 টাকা নোট, একটা 1 টাকা পয়সা হইতে পারে, মিলাই ঝিলাই 10 টাকা থেকে 3 টাকা বাছাই করছে। 3 টাকা বাছাই করে কাকে দিছে বলো তো? তোমাকে দিছে। তার মানে তুমি পাইছো 10 টাকা থেকে 3 টাকা এবং সেটা বাছাই করার উপায় হচ্ছে 3R, 10C3, 10C3, ঠিক আছে? ওকে, সো তুমি 3 টাকা নিয়ে চলে গেছো, তোমার বাবার কাছে আছে কয় টাকার? 60 টাকা। আচ্ছা, তোমার ভাই বা বোনকে যে 60 টাকা দিবে এখানে কি আর বাছাই করা দরকার আছে? নাকি পকেটে যা আছে সব দিয়ে দিবে? যা আছে সব দিয়ে দিবে না, রাইট? সো যা আছে সব দিয়ে দিল। তার মানে এখানে কিন্তু বাছাই করার প্রয়োজন পড়তেছে না, কারণ 10 টাকা থেকে তো 3 টাকা তোমাকে বাছাই করে দিচ্ছেই, বাকিগুলো আর বাছাই করা দরকার হচ্ছে না, রাইট? এবার আসো সিচুয়েশনটা চেঞ্জ করি। ধরো পরের দিন তুমি দাঁড়ায় আসো, ঠিক আছে, যে আজকে দেখি কয় টাকা দেয়। এখন পরের দিন কি করলো? তোমার আব্বু আগে থেকেই 10 টাকার মধ্যে 60 টাকা বাছাই করে তোমার ভাই বোনকে দিয়ে দিছে। 60 টাকা বাছাই করছে, 10 টাকা থেকে 60 টাকা বাছাই করে তোমার ভাইয়া বা বোনকে দিয়ে দিছে। ও চলে গেছে, আগেই চলে গেছে। আছে কয় টাকা? 3 টাকা। তো ওই 3 টাকা বাছাই করার দরকার আছে না? তোমাকে দিয়ে দিবে, তোমাকে দিয়ে দিবে, বলবে বাবা এই যে দেখ 3 টাকা আছে, 3 টাকা তুই নিয়ে যা, ঠিক আছে? তোমাকে দিয়ে দিছে, তুমিও চলে গেছো। আচ্ছা, দিন শেষে কি হয়েছে? একদিন উনি 10 টাকা থেকে 3 টাকা বাছাই করছে আর আরেক দিন উনি 10 টাকা থেকে 60 টাকা বাছাই করছে। দিন শেষে কি ঘটনার কোনো চেঞ্জ হয়েছে? তুমি কিন্তু ভাইয়া 3 টাকাই পাইছো, তোমার ভাই বোন কিন্তু 60 টাকাই পাইছে, ঘটনা কিন্তু চেঞ্জ হয় নাই। তার মানে তুমি এটা বুঝতেছো যে 10 টাকা থেকে আসলে 3 টাকা বাছাই করা যেই কথা, 10 টাকা থেকে 7 টাকা বাছাই করা একই কথা হচ্ছে, রাইট? এটা ম্যাথমেটিক্যালি কারেক্ট। তুমি একটু কষ্ট করে 10C3 আর 10C7 ক্যালকুলেটর ইনপুট দাও তো। 10C 10 করে দিল, আমি কি অফ করে দিচ্ছি বারবার? 10, আচ্ছা 10C3, 10C3 এর মান কত আসলো? 120। এবার আসো 10 শিফট দিয়ে C7, কত আসলো? 120। তার মানে ব্যাপারটা কিরকম হয়েছে না, যে 10 টাকা থেকে 3 টাকা বাছাই করা যেই কথা, 10 টাকা থেকে 60 টাকা বাছাই করা একই কথা, রাইট? এবার আসো একটা মজার জিনিস দেখাই। 10C3 এটাকে সূত্রে ভাঙালে কি হয় বলো তো? 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, 10 মাইনাস 3 মানে 7 ফ্যাক্টোরিয়াল না, রাইট? আবার এখানে আসো 10 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল, 10 মাইনাস 7 দ্যাট মিনস 3 ফ্যাক্টোরিয়াল। খেয়াল করো তো দুইটার ভ্যালু কি সেম না? দুইটার ভ্যালু কি সেম না? তা আমরা কি এটা বলতে পারি যে উপরে হচ্ছে তোমার বাবার টাকার ফ্যাক্টোরিয়াল, উপরে তোমার বাবার টাকার ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে তোমার টাকা এবং তোমার ভাই বা বোনের টাকার ফ্যাক্টোরিয়ালের গুণফল, রাইট? তার মানে বাবার টাকাটাকে কি তোমরা ডিস্ট্রিবিউশন করছো না? বাবার টাকাটাকে তোমরা কি করছো? ডিস্ট্রিবিউশন করেছো, রাইট? তার মানে তুমি যদি এবার চিন্তা করে দেখো, যে ধরো আমি তোমাকে যদি বলি, তাহলে বলো তো 10C3 এটা 10C কার সমান হবে? জাস্ট তুমি চিন্তা করবো, এখানে তো 10 টাকা থেকে 3 টাকা, তাহলে 10 টাকা থেকে আরো বাকি কয় টাকা আছে? 60 টাকা আছে, তাহলে এই দুটো সমান, রাইট? তোমাকে যদি আমি কোশ্চেন করি, আচ্ছা 50C10 ইকুয়াল টু বলো তো 50C কত হবে, তখন তুমি কি চিন্তা করবা? আচ্ছা 50 টাকা থেকে 10 টাকা বাছাই করা হয়েছে একবার, তাহলে 50 টাকা থেকে আরো কয় টাকা বাছাই করলে জিনিসটা সেমই হবে? 40 টাকা বাছাই করলে সেম হবে। তুমি ক্যালকুলেটর ইনপুট দিয়ে দেখো 50C10, 50C40 সমান কিন্তু সেম আসবে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা তাহলে এবার বলো তো, এবার তোমাকে আমি যদি বলি যে এই যে দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালুর যোগফল সবসময় উপরেরটার কি হয় বলো তো?
সমান হবে না? সবসময় উপরেটা কি হবে? সমান হবে, কারণ উপরে হচ্ছে তোমাদের বাবার টাকা আর নিচে হচ্ছে তোমার আর তোমার ভাই বা বোনের টাকার যোগফলের সমান, রাইট? তাহলে তোমাকে যদি এমসিকিউতে এই ধরনের কোশ্চেন করে যে NC2 ইকুয়াল টু NC3, যদি NC2 ইকুয়াল টু NC3 হয় তাহলে NC2 ইকুয়াল টু NC3 হলে N ইকুয়াল টু হোয়াট? N ইকুয়াল টু হোয়াট? তাহলে তুমি কি বসে বসে এখানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল বড় বড় সূত্র ইউজ করবা না? তুমি জানো কি উপরে যা আছে সেটা বাবার টাকা, নিচে হচ্ছে বাবার টাকার যোগফল। তাহলে মানে n এর মান হচ্ছে 2 প্লাস 3, দ্যাট মিনস n এর মান হবে কত এখানে বলো তো? n এর মান হবে 5। ক্লিয়ার? বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল এবং এনসিআর এই কনসেপ্টগুলো ক্লিয়ার হইলাম। মোটামুটি কিন্তু ভালোই টাইম লেগে গেছে। কতক্ষণ হয়ে গেছে? 26 মিনিট হয়ে গেছে। বাট এই কনসেপ্টগুলা তোমাকে দ্বিপদী এবং সম্ভাবনা, তুমি সম্ভাবনা চ্যাপ্টারও তো পড়বা, রাইট? তো দ্বিপদী সম্ভাবনা দুইটাতেই তোমাকে একদম ক্লিয়ার করে দিবে সব কিছু। ঠিক আছে, তাহলে আমরা চলো এবার কিছু ম্যাথ করি। দ্বিপদীর কনসেপ্টগুলো আমরা একটু পরে আসতেছি। আচ্ছা, যশোর বোর্ডে আসছে, বলছে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মান নিচে কোনটি? আচ্ছা, একটু খেয়াল করে দেখো, তোমরা এটা বুঝো কি না যে ফ্যাক্টোরিয়াল কিন্তু আমরা চাইলে 5 ফ্যাক্টোরিয়াল আকারে প্রকাশ করতে পারি, আবার ফ্যাক্টোরিয়ালকে কিন্তু ফ্যাক্টোরিয়াল 5 এইভাবেও প্রকাশ করা যায়। ফ্যাক্টোরিয়ালকে এরকম দুইভাবে কি করা যায়? প্রকাশ করা যায়। তো এখানে আসলে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 এটা দিয়ে প্রকাশ করছে। তো নিচে কি আছে বলো তো? উপরে কি আছে? এখানে উপরে আছে n, এখানে ইনটু দিয়ে ফ্যাক্টোরিয়াল কি দেওয়া আছে? n মাইনাস 1, আর নিচে আছে কি বলো তো? ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 আছে, রাইট? তো তোমাকে দেখতে হবে n মাইনাস 1 বড় নাকি n মাইনাস 2 বড়। অবশ্যই n মাইনাস 1 বড়, তাহলে আমরা n মাইনাস 1 কে ভাঙাবো। তাহলে n ইনটু এখানে n মাইনাস 1, n মাইনাস 1 এর পরে n মাইনাস 2 হওয়ার কথা না? n মাইনাস 2, তাহলে n মাইনাস 2 এর পর আবার কি n মাইনাস 3, মানে n মাইনাস 2 এর পর আমরা একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে দিব। কারণ কি? কারণ আমাদের নিচে n মাইনাস 2 পর্যন্ত আছে। আমি ফ্যাক্টোরিয়াল চিহ্ন চেঞ্জ করে দিলাম আর কি, জাস্ট এমনিতেই। তো n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল তো নিচে আসছেই, সো n মাইনাস 2 n মাইনাস 2 কি কাটা, তাহলে এখানে n ইন্টু n মাইনাস 1 হবে আমাদের আনসার। দ্যাট মিনস সি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে আনসার। বুঝতে পারছো? ক্লিয়ার? আসি নেক্সটটাতে। বলছে NC2 ইকুয়াল টু NC3 হলে n এর মান কত? এখানে n এর মান কত বলো তো? n এর মান সিম্পলি 5, যেটা আমরা একটু আগে শিখে আসছি আর কি, বাবার টাকার কনসেপ্ট আর কি। বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা এবার আসো আমরা দ্বিপদী বিস্তৃতিতে একটু প্রবেশ করি। দ্বিপদী বিস্তৃতির প্রথমে হচ্ছে আমরা একটু পদসংখ্যা নিয়ে আলোচনা করব। একটু কি সংখ্যা নিয়ে আলোচনা করব? পদসংখ্যা। আচ্ছা, তো খেয়াল করে দেখো, ধরো তোমাকে আমি যদি বলি দ্বিপদী মানে দুইটা পদ, রাইট? সো দুইটা পদের এখানে পাওয়ারটা যা হয়, ধরো পাওয়ারটা n হয়, ঠিক আছে? ধরো পাওয়ারটা n হইলো, তাহলে কিন্তু পদসংখ্যা কিন্তু তার থেকে এক বেড়ে যায়, রাইট? পদসংখ্যা কত হয় বলো তো? পদসংখ্যা হয় n প্লাস 1। এটা আমরা কিন্তু সবাই মোটামুটি জানি, তাই না? পদসংখ্যা n প্লাস 1 হয়। আচ্ছা, তুমি খেয়াল করলে দেখবা যে তোমাদের যেই এমসিকিউ গুলো আসে মোটামুটি দুইটা পদ দিয়ে কিন্তু পদসংখ্যা বের করতে বলে না, তিনটা পদ দেয় অথবা চারটা পদ দেয়, এরকম দেয়, রাইট? আচ্ছা, তো তোমাকে একটা উদাহরণ দিই। ধরো তোমাকে আমি বললাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ধরো তার পাওয়ার দিলাম 10, বললাম এটার পদসংখ্যা কয়টা হবে? এটাকে যদি বিস্তৃতি করি পদসংখ্যা কয়টা হবে? তা তুমি চিন্তা করে দেখো তো, ভিতরে পদ কয়টা? তিনটা না? এবং ভিতরে কিন্তু a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে যায়, রাইট? সো a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যদি পড়ে যায় ভিতরে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, আর বাইরে একটা পাওয়ার আছে কত? 10 না? তার মানে তিনটা ভিতরে পদ থাকলে আলটিমেটলি আমি যদি ভিতরে দুইটা পদ করতে চাই তাহলে পাওয়ার কিন্তু হয়ে যাচ্ছে 20। পাওয়ারটা 10 থেকে কত হয়ে যাচ্ছে? 20 হয়ে যাচ্ছে, রাইট? তার মানে তিনটা পদের মধ্যে সূত্র অ্যাপ্লাই করলে পাওয়ারটা 10 থেকে 20 হয়ে যায়। এবার বলো তো তাহলে পদসংখ্যা কত? পদসংখ্যা হবে কিন্তু 21, রাইট? বুঝতে পারছো? তুমি খেয়াল করে দেখো তো, এইখানে যদি চারটা পদ হইতো তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, মানে a প্লাস b হোল কিউবের ফর্মুলা পড়তো না? ধরো এটা না হয়ে
যদি চারটা পদ হয় যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব তার পাওয়ার ধরো 10, তাহলে ভিতরে কিন্তু a প্লাস বি হোল কিউব হইতো এবং তার পাওয়ার হইতো 10, রাইট? তার মানে এখানে হয়তো a প্লাস বি তার পাওয়ার হচ্ছে 30, পদ সংখ্যা কত হইতো বলো তো? 31, তাই না? তার মানে এটা বুঝতেছো, যখন পদ সংখ্যা দুইটা তখন মানে পদ সংখ্যা না মানে পদ দুইটা, তখন আমাদের পদ সংখ্যা টোটাল কি n+1 হয়। যখন আমাদের ভিতরে পদ তিনটা হয়ে যায় তখন a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলে পদ সংখ্যা ডাবল হয়ে যায়, মানে পাওয়ার ডাবল হয়ে যায়, রাইট? যখন চারটা হয় তখন পাওয়ারটা কি 3 গুণ হয়ে যায়, তাই না? আর আমাদের 19-এর যেই ম্যাথগুলো আসে নর্মালি তুমি দেখবা তিনটা পদ বলো বা চারটা পদ বলো, যতগুলো পদই ভিতরে দেখ না কেন এগুলোতে সূত্রে অ্যাপ্লাই করা লাগে। সূত্রে অ্যাপ্লাই করলে আলটিমেটলি কি হয়ে যাচ্ছে? ডাবল হয়ে যাচ্ছে বা ট্রিপল হয়ে যাচ্ছে, রাইট? সো পদ সংখ্যা কি তার থেকে এক বেশি হচ্ছে, তাই না? তোমাকে যেই স্ট্রাকচারটা আমি মনে রাখতে বলবো সেটা হচ্ছে ভাই, যদি এইটা থাকে এবং এর পরে যদি এরকম হয় যে ধরো a প্লাস বি প্লাস সি তার পাওয়ার n, তার পাওয়ার n, তাহলে তুমি মনে রাখবা অবশ্যই মানে 19-এর যেই ম্যাথগুলো আছে এগুলাতে ভিতরে তিনটা পদ থাকলে অবশ্যই এখানে হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই হবে। আর তখন পদ সংখ্যা হবে জানো কি? পদ সংখ্যা হবে এই nটা দ্বিগুণ হয়ে যাবে, 2n হয়ে যাবে, তাহলে 2n এর সাথে কি একটা +1 অ্যাড করতে হবে, রাইট? ঠিক তেমনি যদি তিনটা পদ না হয়ে ভিতরে চারটা পদ হয় তাহলে তুমি শিওর থাকো ভিতরে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই হবে। আর a প্লাস বি হোল কিউব ফর্মুলা অ্যাপ্লাই হলে পাওয়ারটা কি 3 গুণ হয়ে যাবে, তাহলে পদ সংখ্যা হবে তখন 3n+1। তুমি এই স্ট্রাকচারগুলো একটু মাথায় রাখো, তুমি খুব দ্রুত পদ সংখ্যার আনসারগুলো করে আসতে পারবা, বুঝতে পারছো? এবার আসো, বাট ইন্টারে কিন্তু পদ সংখ্যা বের করে আলাদা ফর্মুলা আছে, বাট ওইটা তোমার মনে রাখা দরকার নেই, ওই শর্টকাট তুমি মনে না রাখার সম্ভাবনাটা বেশি। আমি তোমাকে একটা ট্রিক শিখাই দিলাম, তুমি ট্রিকটা অ্যাপ্লাই করো, তুমি যেই কোনো পদ সংখ্যার ম্যাথ করতে পারবা, ঠিক আছে? খেয়াল করে দেখো, বলছে এত এর বিস্তৃতিতে মোট পদ সংখ্যা কত, যেহেতু এখানে ভিতরে পদ দুইটা তার মানে এখানে পদ সংখ্যা কত হবে? 7। এত এর বিস্তৃতিতে পদ সংখ্যা কত তোমার এখানে করতেই হবে না, বলো পদ কয়টা আছে? তিনটা। তিনটা মানে পাওয়ারকে 2 দিয়ে গুণ করে দিবা, তাহলে পাওয়ার কত হয়ে যাবে? 4 দুগুণা 8, এক বেশি তাহলে 9, পদ সংখ্যা হবে 9। বুঝতে পারছো? এই যে একটু আগে আমি এখানে 2n করলাম না, 2n+1, তার মানে এখানে কত আছে? 4 আছে না, 4 কে দ্বিগুণ করলে কত? 8+1 9। বুঝতে পারছো? এখানে কয়টা পদ আছে? তিনটা। তোমার ভিতরে সূত্র পড়ে কি পড়ে না ডাজন্ট ম্যাটার, দরকার নেই, পড়বেই, ঠিক আছে? তাহলে বলো, তাহলে পাওয়ার কত? 3 না, এটা দ্বিগুণ করে ফেলবা, তিনটা পদ থাকলে দ্বিগুণ করবা, চারটা পদ থাকলে 3 গুণ করবা, ঠিক আছে? তাহলে তিনটা পদ মানে দ্বিগুণ করলে কত হয়? 6, পদ সংখ্যা কত হবে? 7। কয়টা পদ বলো তো? চারটা পদ। তাহলে এবার পাওয়ারকে 3 গুণ করবা, 3n+1, তাহলে 4কে 3 দিয়ে গুণ করলে কত? 3 4 12 +1 মানে 13। বুঝতে পারছো? অনেকেই কি করে এই ম্যাথগুলোই করতে করতে ও আবার ভিতরে সূত্র অ্যাপ্লাই করে পাওয়ার ইনক্রিজ করে তারপরে পদ সংখ্যা বের করে, এত সময় কিন্তু নাই ভাই, তোমাকে টেকনিক্যালি জিনিসগুলো সলভ করতে হবে, সময় যত কম ইউজ করা যায়, ঠিক আছে? আচ্ছা চলো, এখানে কয়টা পদ আছে? তিনটা। তাহলে পাওয়ারকে 2 দিয়ে মানে ডাবল হয়ে যায় পাওয়ার, তাহলে পাওয়ার 3n আছে, হয়ে যাবে 6n, রাইট? তার মানে টোটাল পদ সংখ্যা তাহলে কত হবে এখানে বলো তো? টোটাল পদ সংখ্যা কত হবে? 6n+1 না? তো বলছে এত এর বিস্তৃতিতে পদ সংখ্যা 13 হইলে n এর মান কত? তাহলে পদ সংখ্যা আমরা 6n+1 নর্মালি পাইছি, তাহলে তারা বলছে পদ সংখ্যা যদি 13 হয় তাহলে n এর মান কত? তাহলে ইকুয়াল টু আমরা 13 ধরবো, দেন এখান থেকে আমরা n এর মানটা বের করবো। তাহলে বলো তো 6n = 12 হচ্ছে, তাহলে n এর মান হয়ে যাচ্ছে 2, তাহলে n এর মান হচ্ছে 2। মানে একটু কোশ্চেনে চেঞ্জ করে দিয়েছে, পদ সংখ্যা না বের করতে বলে পদ সংখ্যা দিয়ে দিয়েছে, n এর মান বের করতে বলছে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা শেষ। তাহলে আমাদের পদ সংখ্যার যে কনসেপ্টগুলো এগুলো ডান। সো মোটামুটি কতক্ষণ হইলো আমাদের? মোটামুটি হচ্ছে 34 মিনিট হয়ে গেছে। বেশি কিন্তু আমরা করি নাই, বাট আমাদের যেই কনসেপ্টগুলো জানা দরকার ছিল এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে এই কনসেপ্ট ছাড়া আসলে তুমি ম্যাথ আগাইতে পারবা না। বুঝতে পারছো? আচ্ছা, তো এবার আমরা দ্বিপদী বিস্তৃতির অ্যাকচুয়ালি এখানে আমাদের যেই ফ্যাক্টোরিয়াল আর এনসিআর এর কনসেপ্টগুলো শিখে আসলাম না, এখানে আসলে আমরা এই জিনিসগুলো অ্যাপ্লাই করা শিখবো। বুঝতে পারছো?
তো খেয়াল করে দেখো সবাই, একটু তাকাও। আমরা এখানে দ্বিপদীর কিছু বেসিক কনসেপ্ট যেগুলা হচ্ছে আমাদের এমসিকিউতে খুব কম সময়ে আমরা আনসার করতে পারবো, আমরা ওই কনসেপ্টগুলো একটু আলোচনা করব। ঠিক আছে, সবাই লেখো টাইপ 2 এক্স এর বিভিন্ন সহগ বের করব। ওকে, সো আচ্ছা বলো তো, দ্বিপদী ধরো a প্লাস বি হোল স্কোয়ার লিখলাম। আচ্ছা, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা আসলে কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম না জিনিসটা? এখানে আমি যদি একটু মডিফাই করতে পারি, সেটা হচ্ছে এখানে বি এর পাওয়ার একটা 0 লিখতে পারি, আবার এখানে a এর পাওয়ার একটা 0 লিখতে পারি, রাইট? তাই না, লেখা যায়। আবার ধরো আমি তোমাকে বললাম a প্লাস বি হোল কিউব, এখানে ফর্মুলা কি ছিল বলো তো? a কিউব ছিল প্লাস 3a স্কোয়ার বি ছিল প্লাস 3ab স্কোয়ার ছিল প্লাস বি কিউব ছিল, রাইট? যদি আমি একটু মডিফাই করে দেই, এখানে বি এর পাওয়ার একটা 0 দিয়ে দেই, এখানে a এর পাওয়ার একটা 0 দেই, এখানে বি এর পাওয়ারটা 1 স্পেসিফাই করে দেই, সো করা যায়, তাই না? আচ্ছা, এই দুইটা সূত্র থেকে আমরা দ্বিপদীর অ্যাকচুয়ালি বেসিকটা আসলে কি বের করে নিয়ে আসবো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা পদ সংখ্যার ক্ষেত্রে আসি। তো দ্বিপদীতে যদি পাওয়ার 2 হয় তাহলে পদ সংখ্যা হয় 3, এটা আমরা একটু আগে শিখে আসছি। যদি পাওয়ার 3 হয় পদ সংখ্যা হয় 4, এটা আমরা একটু আগে দেখে আসছি, রাইট? সেটা না আমাদের কনসার্ন, আমাদের কনসার্নটা হচ্ছে দ্বিপদীটা আসলে কিভাবে বিস্তার লাভ করতেছে সেটা দেখা। তো তুমি খেয়াল করে দেখো, এখানে কিন্তু প্রতিটার মধ্যে প্রথম পদ এ, দ্বিতীয় পদ হচ্ছে বি, রাইট? তোমরা যদি একটু খেয়াল করো, দেখো তো প্রতিটা পদের মধ্যে কিন্তু এ আর বি গুণ অবস্থায় আছে, রাইট? প্রতিটা পদে এ আর বি কি অবস্থায় আছে বলো তো? গুণ অবস্থায় আছে। এবং এ, দেখো তো এর পাওয়ার যেটা আছে, এর পাওয়ার, ধরো এখানে পাওয়ারটা কত? 2 না? তাহলে এর পাওয়ার কিন্তু 2 থেকে শুরু হয়েছে, পরে 1 হয়েছে, পরে 0 হয়েছে, এই পর্যন্ত গিয়ে থেমে গেছে। আর বি এর পাওয়ারটা হচ্ছে 0 থেকে শুরু হয়েছে, 0 পরে 1 পরে 2, এর মধ্যে গিয়ে থেমে গেছে, তাই না? এখানে বলো তো পাওয়ার 3 না? তাহলে এর পাওয়ার 3 থেকে শুরু হয়েছে, 3 হয়েছে, 2 হয়েছে, 1 হয়েছে, 0 তে গিয়ে থেমে গেছে। আবার বি এর পাওয়ারটা কি? 0 1 2 3 হয়েছে, তাই না? তোমরা একটা জিনিস খেয়াল করছো, এখানে আমাদের যে টোটাল যে পাওয়ারটা আছে 3, প্রতিটা পদের মধ্যে পাওয়ারের যোগফল আসলে 3, প্রতিটা পদের মধ্যে পাওয়ারের যোগফল কত? আসলে 3, রাইট? তার মানে এখানে তিনটা জিনিস আমি বললাম। প্রথম কথা হচ্ছে, যেই দুইটা পদ থাকবে প্রতিটা পদের মধ্যে এরা গুণ অবস্থায় থাকবে। সেকেন্ড কথা হচ্ছে, প্রথম যে পদটা ওর পাওয়ার সর্বোচ্চ থেকে কমতে 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 0-তে যাবে, আর দ্বিতীয় যে পদটা এর পাওয়ারটা 0 থেকে বাড়তে 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 সর্বোচ্চের মধ্যে যাবে। এবং এদের যে টোটাল পাওয়ারটা আছে, টোটাল পাওয়ারটা কিন্তু মূল পাওয়ারের সমান হইতে হবে, মূল পাওয়ারের সমান হইতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? তার মানে তুমি এটা কি শিওর কিনা বলো তো, যে ভাইয়া তোমাকে আমি যদি বলি যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 100, a প্লাস বি হোল টু দি পাওয়ার 100, এখানে কিন্তু 100 পাওয়ার, তার মানে 101টা পদ। তোমাকে আমি যদি কোশ্চেন করি যে বলো তো 101টা পদের মধ্যে এরকম কি কোনো পদ পাওয়া যাবে যেখানে a এর পাওয়ার 70 এবং বি এর পাওয়ার 40, এরকম কি কোনো পদ পাওয়া যাবে? মানে একটা তো সহগ থাকবে অবশ্যই, রাইট? সো এরকম কোনো পদ পাওয়া যাবে কিনা, তখন কিন্তু তুমি বলতে পারবা। কেমনে বলবা? এ আর বি গুণ অবস্থায় আছে এবং এদের পাওয়ারের যোগফলটা মেইন পাওয়ারের সমান হইতে হবে। বাট 70 আর 40 যোগ করলে কি 100 হয় না 110 হয়? 110 হয়, রাইট? তার মানে এরকম কোনো পদ জীবনে এখান থেকে তুমি পাবা না। ক্লিয়ার? বুঝছো? বাট আমি তোমাকে যদি বলি যে এটা কিন্তু হবে না, তাহলে আমি তোমাকে যদি বলি এরকম, জাস্ট ঠিক আছে, এর পাওয়ার 70 বি এর পাওয়ার 30, এরকম কি পদ পাওয়া যাবে কিনা, তখন কিন্তু তুমি বলবা হ্যাঁ ভাইয়া এরকম একটা পদ এখানে অবশ্যই পাওয়া যাবে, কারণ এদের যোগফলটা, পাওয়ারের যোগফলটা মূল পাওয়ারের কি সমান। মানে এটা ধরো তোমার বাবার টাকা, এটা তোমার টাকা, এটা তোমার ভাইয়ের টাকা, এই যে এ মানে আমি, বি মানে আমার ভাইয়া, ঠিক আছে? তার মানে এইখানে আসলে কি, বাবার টাকা ছিল 100 টাকা, তুমি পাইছো 70 টাকা, তোমার ভাই পেয়েছে 40 টাকা, 110 টাকা হয়ে গেছে। এটা কি লজিক্যালি সম্ভব? টাকাই ছিল 100, তোমরা পেয়ে গেছো 110, এটা তো হয় না। বুঝতে পারছো? ক্লিয়ার? সমান হইতে হবে, অবশ্যই কি হইতে হবে? সমান। তার মানে এটা কিন্তু আসলে হবে না। তাহলে আমরা এইটা বুঝলাম যে আমাদের এর পাওয়ারটা
সর্বোচ্চ থেকে শুরু করে, মানে সর্বোচ্চ যে পাওয়ারটা আছে সর্বোচ্চ থেকে শুরু করে সবসময় জিরোতে যাবে, আর বি এর যে পাওয়ারটা জিরো থেকে শুরু করে সর্বোচ্চে যাবে, এবং টোটাল যোগফলটা সবসময় মূল পাওয়ারের কি হবে, সমান হবে। রাইট? ক্লিয়ার? আচ্ছা, এটা বুঝে গেছি তাই না? তা আমাদের বাকি আছে কি বলো তো? বাকি আছে আসলে সহগের কনসেপ্টটা। যে ভাইয়া সহগের কনসেপ্টটা তাহলে কিভাবে করব? এই যে এখানে 1 2 1 সহগ আছে, এখানে 1 3 3 1 সহগ আছে। এই সহগগুলা ইউজ করতে, মানে সহগগুলা বের করার জন্য কিন্তু আমরা হয় প্যাসকেল ত্রিভুজ ইউজ করি অথবা এনসিআর এর কনসেপ্ট ইউজ করি না। রাইট? কিন্তু প্যাসকেল ত্রিভুজ তো আমরা ইউজ করব না, আমরা তো এমসিকিউ করব। প্যাসকেল ত্রিভুজ ইউজ করতে করতে তো আমরা শহীদ হয়ে যাব। রাইট? তাহলে আমরা কি করব অ্যাকচুয়ালি, আমরা এনসিআর এর যে কনসেপ্টগুলা এগুলোই আমরা এখন কি করব, সহগ হিসেবে ইউজ করা শিখব। তো কিভাবে ইউজ করব? কোনো ধরনের সূত্র মুখস্থ করার দরকার নেই। তুমি রিটেন যখন করবা তখন তোমরা খেয়াল করে দেখবা, যেটা আমি করতাম হয়তো তোমরা তাই করো, পরীক্ষার আগের দিন রাতে জাস্ট কোশ্চেনের মানে জাস্ট ফর্মুলাগুলো দেখে যাও। কারণ দ্বিপদীর ম্যাথ সহজ, জাস্ট ফর্মুলা তোমরা ভুলে যাও, তাই না? কোনো ফর্মুলা মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট কনসেপ্ট দিয়ে সব কিছু করতে পারবা। যেমন ধরো আমি তোমাকে যদি বলি এবার a প্লাস বি হোল টু দি পাওয়ার ধরো 3 বললাম, এবার আমরা কীভাবে জিনিসটা অ্যাপ্লাই করব? কোনো সূত্র মুখস্থ নাই, আমরা কি করব, এর পাওয়ার এবং বি এর পাওয়ার, মানে প্রতিটা পদে তো এ আর বি গুণ অবস্থায় থাকবে। রাইট? প্রতিটা পদের মধ্যে এ আর বি কি অবস্থায় থাকবে বলো দেখি? গুণ অবস্থায় থাকবে। প্রতিটা পদে এ আর বি গুণ অবস্থায় থাকবে। রাইট? ওকে, সো এর পাওয়ারটা শুরু হবে সর্বোচ্চ থেকে, তাহলে এর পাওয়ার হবে এখানে 3, এখানে হবে 2, এখানে হবে 1, এখানে হবে 0। বি এর পাওয়ারটা হবে কত? 0 1 2 3। তাহলে আমরা এ আর বি গুণ অবস্থায় বসায় ফেললাম। বাকি রইল কি আমাদের? বাকি রইল হচ্ছে আমাদের সহগ। রাইট? আচ্ছা, তোমাদের কি মনে আছে সেই ভাই আর বোনের টাকা ডিস্ট্রিবিউশনের কথা? তুমি খেয়াল করে দেখো, তোমাকে বলছিলাম যে তোমার বাবার টাকা থেকে তোমাকে যদি টাকা বাছাই করে দেয়, তাহলে তোমার কিন্তু ভাই বা বোনকে আবার টাকা বাছাই করে দেওয়ার দরকার নেই। মনে আছে? মনে আছে? তাহলে আমরা এখানে কি করব, যখন আমরা এখানে সহগগুলো লিখব, আমরা যে কোনো একজনের টাকা বাছাইয়ের কথা চিন্তা করব। আমরা ধরে নিব এটা হচ্ছে তোমার বাবার টাকা, আর এটা হচ্ছে তোমার টাকা, এটা তোমার বোনের টাকা বা ভাইয়ের টাকা। রাইট? ওকে, তাহলে আমরা কি লিখতে পারি এখানে? যেই কোনো একজনের টাকা বাছাই করব, দুইজনের টাকা কিন্তু বাছাই করতে যাব না। আমরা শিখে আসছি একজনের টাকা বাছাই করব আমরা। তাহলে বলো তো, ধরো এ প্লাস বি, ধরো তোমাদের মানে তোমরা দুজন দাঁড়ায় আসো, তোমার বাবার টাকা হচ্ছে পকেটে 3 টাকা আছে, তো 3 টাকা থেকে তোমাকে দিছে কয় টাকা? 3 টাকা দিয়ে দিছে। তা তোমার ভাইয়া বোন পাইছে কয় টাকা? 1 টাকাও পায়নি। তার মানে তুমি এখন কি লিখতে পারো এখানে? তুমি লিখতে পারো 3, মানে 3 টাকা থেকে 3C3, 3 টাকা থেকে তোমাকে 3 টাকা দেওয়া হয়েছে, বাট তোমার ভাইয়া বোনকে 1 টাকা দেওয়া হয়নি, মানে শুধু তোমার টাকাটা বাছাই করলাম। আবার তুমি এখানে লিখতে পারো কি বলো তো? 3C2, কারণ তোমার 3 টাকা থেকে তোমাকে দেওয়া হয়েছে কয় টাকা? 2 টাকা। আবার এখানে লিখতে পারো 3C1, তোমাকে 1 টাকা দেওয়া হয়েছে। আবার এখানে তুমি লিখতে পারো 3C0, তোমাকে 1 টাকা দেওয়া হয়নি। এইভাবে কি সহগ লিখতে পারো। এখন অনেকেই কনফিউশনে পড়ে যাবে এবার, যে ভাই আপনি তো শুধু আমার টাকাটা বাছাই করছেন, তাই না? তা আমার ভাই বা বোনের টাকাটা বাছাই করেন দেখি। এবার তুমি খেয়াল করে দেখো, তোমার টাকা বাছাই করলে যেই ভ্যালুগুলো আসবে, যেমন এটা 3C3 আসবে 1, 3C2 আসবে 3, 3C1ও আসবে 3, 3C0 আসবে 1। এই যে 1 3 3 1, বুঝতে পারছো? এখন ধরো তুমি চিন্তা করলে না ভাইয়া আমার টাকা বাছাই না করে আমার বোনের টাকা বা ভাইয়ের টাকাটা বাছাই করেন, তাহলেও সেম আসবে। তুমি লিখবা 3C কত এখানে? 3C0, মানে এটার অল্টারনেট দুইটা আবার একসাথে লিখে দিও না, হ্যাঁ একটা লিখবা। 3C0 মানে তোমার বোনকে 1 টাকাও দেয়নি। 3C1 1 টাকা দিছে। 3C2 কয় টাকা দিছে বলো তো? মানে 3 টাকা থেকে তোমার বোনকে দিছে কয় টাকা? 2 টাকা দিছে। রাইট? আবার 3C3 তোমার বোনকে কয় টাকা দিছে? 3 টাকা দিছে। এইটাও তুমি লিখতে পারো। তার মানে সহগ হিসেবে তুমি এগুলো ইউজ করতে পারবা অথবা নিচেরটাও ইউজ করতে পারবা। নর্মালি দেখবা বইগুলোতে NC0 NC1 NC2 NC3 এগুলো ইউজ করছে, তাই না? আচ্ছা, আরেকটা আসো, ধরো এইটাও বাছাই করবো না, যে না ভাই আমি এইটাও বাছাই করবো না, আমাকে আরও কোনো একটা ওয়ে দেখান, আরও কোনো একটা ওয়ে দেখান। তোমাদের শিখাইছিলাম না একটু আগে যে NCR
কোথায়, এই যে এনসিআর মানে এন ফ্যাক্টোরিয়াল, মানে উপরে হচ্ছে তোমার বাবার টাকা, নিচে তোমার টাকা আর তোমার বোনের টাকার গুণফলের ফ্যাক্টোরিয়াল। শিখে আসছি না? এইটাই আমরা এখন ইউজ করতে পারবো এই জায়গাতে। দেখো এই যেখানে আমরা ইউজ করতে পারবো। কিভাবে ইউজ করব? খেয়াল করো, 3 টাকা হচ্ছে তোমার বাবার টাকা, তাই না? তাহলে উপরে হচ্ছে তোমার বাবার টাকার ফ্যাক্টোরিয়াল, আবার তোমাকে দিছে 3 টাকা, তাহলে 3 টাকার ফ্যাক্টোরিয়াল, তোমার বোনকে দিছে 0 টাকা, 0 টাকার ফ্যাক্টোরিয়াল লেখা যায়। এখানে বলো 3 টাকা থেকে তুমি পাইছো কয় টাকা? 2 টাকা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। তোমার ভাইয়া বোন পাইছে কয় টাকা? 1 টাকা, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। 3 টাকা থেকে এখানে 3 ফ্যাক্টোরিয়াল, তুমি পাইছো 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 টাকা, তোমার ভাইয়া বোন পাইছে 2 টাকা। এখানে 3 ফ্যাক্টোরিয়াল বাবার টাকা, তুমি পাইছো 1 টাকাও না, তোমার ভাইয়া বোন পাইছে 3 টাকা মানে 3 ফ্যাক্টোরিয়াল। এটাও লেখা যায়। বুঝতে পারছো? তাহলে আমরা সহগগুলাকে এরকম 3টা ভিন্ন ভিন্ন ওয়েতে প্রকাশ করতে পারি। তুমি যেটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, আনসার চলে আসবে। বুঝতে পারছো? তাহলে কোনো ধরনের কি ফর্মুলা ইউজ করার দরকার আছে? এবার তুমি ম্যাথগুলো দেখবা যে একদম সহজ, উইথাউট মানে 1 মিনিট তো লাগবেই না, খুবই কম সময় আমরা আনসার করে ফেলতে পারবো। ঠিক আছে, চলো শুরু করি। চলো তাহলে আমরা ম্যাথ শুরু করি এবার। দেখো কি বলছে, বলছে 1 প্লাস এক্স বাই 4 তার পাওয়ার 7 এত এর বিস্তৃতিতে এক্স স্কোয়ারের সহগ কত? এক্স স্কোয়ারের সহগ কত? তুমি কিন্তু এখানে ফর্মুলা ইউজ করতে যাবে না, তুমি দেখবা প্রথম পদটা কত? 1, প্রথম পদটা হচ্ছে আমাদের 1। দ্বিতীয় পদটা কত বলো তো? দ্বিতীয় পদটা হচ্ছে এক্স বাই 4, রাইট? আমরা জানি কি দ্বিপদীতে প্রতিটা পদ কি অবস্থায় থাকে? গুণ অবস্থায় থাকে। তাহলে আমরা 1 আর এক্স বাই 4 গুণ অবস্থায় লিখলাম। বলো তো এখানে বাবার টাকা কত? 7 টাকা। তোমাকে বলছে এক্স স্কোয়ারের সহগ বের করতে, তাহলে বলো তো এই এক্স এর পাওয়ারটা কত দিলে এক্স স্কোয়ার আসে? 2 দিলে। তাহলে আমরা 7 টাকা থেকে এখানে যদি 2 টাকা দিয়ে দিই, তাহলে বাকি থাকলো কয় টাকা বলো তো? 5 টাকা এখানে দিয়ে দিলাম। কোনো সমস্যা আছে? সমস্যা নেই। কি বাকি আছে? সহগ বাকি আছে, রাইট? তাহলে তুমি এখানে 7 টাকা থেকে ওরে 5 টাকা দিছো, 7 টাকা থেকে ওরে 2 টাকা দিছো, তাহলে তুমি সামনে কি লিখতে পারো? তুমি 7c5ও লিখতে পারো, 7c2ও লিখতে পারো, অথবা 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল এবং 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো, যে কোনো একটা লিখবা। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে বলো তো এখানে আসলে 1 এর পাওয়ার 5 এটা কি আসলে লেখা দরকার ছিল? দরকার ছিল না, বাট তোমাকে বোঝানোর জন্য আমি লিখছি। 1 কিন্তু আসলে লেখা দরকার হয় না, কারণ এটার মান তো 1ই আসবে, তাই না? তার মানে এখানে 7c2, তাহলে 7c2, আর এখানে দেখো 4টা নিচে না, তাহলে 1/4 স্কোয়ার মানে কত? 16 ইন্টু এক্স স্কোয়ার না? তাহলে এক্স স্কোয়ারের সহগ এখানে যা আসবে এটাই কি আমাদের বলো তো আনসার। এবং এটা তুমি কিন্তু ক্যালকুলেটরে খুব সহজে খুব দ্রুত আনসার করে ফেলতে পারবা, যে 7c2 ভাগ হচ্ছে 16, তাহলে 21/16, 21/16। বুঝছো? ক্লিয়ার? আমি কিন্তু তাও এখানে টাইম নিচ্ছি অনেক, বাট অ্যাকচুয়ালি কিন্তু অত টাইম লাগে না। তুমি খেয়াল করে দেখো, আমি তোমাকে একটা মানে টাইমার এনে দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা। ধরো একটা টাইমার আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? তোমাদের আমি বুঝায় করাবো, তাও তুমি দেখবা যে তোমার টাইম এখানে অতটা খরচ হবে না। ঠিক আছে, ওকে, শুরু করলাম। হ্যাঁ, যায় না কেন এটা? ওকে, পরেরটাতে আসলাম। তো তুমি খেয়াল করে দেখো পরেরটাতে কি বলছে, বলছে এত এর বিস্তৃতিতে এক্স স্কোয়ারের সহগ নির্ণয় করো। তুমি খেয়াল করো তো, এবারও 1 আছে, 1 লিখলাম। এবার এক্স স্কোয়ার বাই 4 আছে, তাকেও লিখলাম। বলো তো এক্স স্কোয়ার মানে এক্স এর পাওয়ার কি অলরেডি 2 আছে না? তাই না? অলরেডি 2 আছে, আর তোমাকে বলছে এক্স স্কোয়ারের সহগ নির্ণয় করতে। তাহলে ভাই আমি কি এখানে আরো কোনো পাওয়ার কি বাড়াবো? বাড়াইলে তো পাওয়ার বেড়ে যাবে, রাইট? তার মানে 6 টাকা থেকে এখানে 1 টাকা দিলে এক্স স্কোয়ার থেকে যাবে, রাইট? আর এখানে দিতে হবে কয় টাকা বলো তো? 5 টাকা। তাহলে সামনে লিখবো কি 6c1 অথবা 6c5 লিখতে পারি, তাই না? বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু আসলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। আর এখানে 6c1 মানে কত? 6। আর এখানে 4 এর পাওয়ার, এই যে নিচে 4 না, তাহলে 4 এর পাওয়ার 1 মানে কত? জাস্ট 4। এখানে এক্স স্কোয়ার, তাহলে এখানে কাটাকাটি করলে কত? 3/2। 3/2। বুঝতে পারছো? 1 মিনিট কি হয়েছে?
তুমি ভাববা যে ভাই 1 মিনিট তো হয়ে গেছে, বাট আমি কিন্তু তোমাকে বুঝাইছি অনেক কিছু, তাই না? সো এখানে এত টাইম লাগবে না, খুব কম সময়ে তুমি আনসার করে ফেলতে পারবা। দেখি পরেরটা কি বলছে, বলছে এত এর বিস্তৃতিতে এক্স স্কোয়ারের সহগ নির্ণয় করো। তো তুমি এটা বুঝতেছো যে এখানে যে ভিতরে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা পড়ে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, বাইরে পাওয়ার আছে আবার 4, তার মানে 1 মাইনাস এক্স, তার পাওয়ার আসবে 8। তো এখানে প্রথম পদটা কত 1, দ্বিতীয় পদটা কিন্তু এক্স না, দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস এক্স, রাইট? তাহলে এখানে 8 টাকা, 8 টাকা থেকে এখানে দিতে হবে 2 টাকা, এখানে দিতে হবে 6 টাকা। তাহলে এখানে লিখবা কত 8c2 লিখবা অথবা 8c6 লিখবা, তাই তো? তাহলে 8c2 এর মান তো কিছু একটা আসবে, 1 এর পাওয়ার 6 মানে বাদ, মাইনাসের পাওয়ার 2 মানে প্লাস, আর এখানে থাকবে এক্স স্কোয়ার। তাহলে জাস্ট এক্স স্কোয়ার সহগ হচ্ছে 8c2। 8c2 এর মান কত বলো তো? 8c2 এর মান হচ্ছে 28, এটা আনসার। ক্লিয়ার? বুঝছো? মানে ইজি, জাস্ট এক লাইনে করা যায়। বলছে এত এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ নির্ণয় করো। তুমি খেয়াল করে দেখো তো, তুমি চিন্তা করে দেখো, এখানে প্রথম পদটা 1, দ্বিতীয় পদ কিন্তু এক্স স্কোয়ার বাই 4 না, দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বাই 4, মাইনাস এক্স স্কোয়ার বাই 4। এবার একটা মজার বিষয় আছে, পাওয়ার 8 না। তুমি চিন্তা করে দেখো, তোমার দরকার 3 টাকা, মানে এক্স এর পাওয়ার দরকার 3, এক্স এর পাওয়ার দরকার কত 3। তুমি যদি 8 টাকা থেকে এখানে 1 টাকা দাও তাহলে পাওয়ার হবে 2, 2 টাকা দিলেও পাওয়ার হয়ে যাবে 4, 3 টাকা দিলে পাওয়ার হয়ে যাবে 6। তার মানে কি 3 কি আসলে আসবে কোনোদিন? মানে যেহেতু এক্স এর পাওয়ার অলরেডি একটা 2 আছে, এখান থেকে তুমি পাওয়ার যাই দাও না কেন কোনোদিন কি 3 আসার সম্ভাবনা আছে? 3 কিন্তু আসার সম্ভাবনা নাই। তার মানে এই দ্বিপদী বিস্তৃতিতে, এটার দ্বিপদী বিস্তৃতিতে কোনোদিন তুমি এক্স কিউবের সহগ পাবা না, মানে এক্স কিউব বলতে কোনো টার্ম থাকবে না। তার মানে এক্স কিউবের সহগ তখন কত বলতে পারি আমরা? এক্স কিউবের সহগ বলতে পারি 0। বুঝছো? ক্লিয়ার? অনেকেই দেখবা এটা আল্লাহর রাস্তায় ভাঙানো শুরু করে, ভাঙাইতে 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 গিয়ে দেখে এক্স কিউব আসলে নাই। বুঝতে পারছো? বাট তুমি এখানে কনসেপ্টটা কি খুব সহজে বলতে পারবা। এখানে কিন্তু আসলে কোনো এক্স কিউব আসবেই না, এখানে তুমি কোনো পাওয়ার দিতে পারবা না, তার মানে এখানে এক্স কিউবের সহগ আসলে পাওয়া যাবে না। বুঝতে পারছি? পরেরটা কি বলছে, এত এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ কত? খেয়াল করো তো সবাই, একটু দেখি এটা পারি কিনা আমরা। প্রথম পদ হচ্ছে এক্স কিউব, দ্বিতীয় পদ কত বলো তো? -1/x কিউব, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এই যে পাওয়ারটা যে 5 এটা কিন্তু বাবার টাকা, রাইট? সো এই বাবার টাকাটাকে এখানে এই দুইটার মধ্যে এমনভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে যেন আমরা এক্স কিউব পাই, যেন কি পাই? এক্স কিউব পাই। আচ্ছা তুমি বলো তো, এখানে যদি আমি 2 দেই, এখানে যদি 3 দেই, তাহলে 2 দিলে 3 দুগুণা 6, 3 3কে 9, বাট এটা নেগেটিভ নয় কিন্তু, যেহেতু মাইনাস আছে মানে নিচে আছে, রাইট? সো এখানে 6 আর এখানে 9 দিলে কি মিলবে? মিলবে না। তাহলে কী দেওয়া লাগে বলো তো? বুঝে যাচ্ছে, মানে তুমি আসলে বুঝতে পারো, তাও আমি আসলে একটু পেঁচাচ্ছি আর কি কথাগুলারে। যেমন ধরো এখানে 5 টাকা থেকে তুমি যদি এখানে 3 টাকা দাও আর এখানে 2 টাকা দাও, তাহলে বলো তো 3 3কে কত হয়? 9, 3 3কে 9, আর এখানে যেহেতু নিচে এক্স এর পাওয়ার 3, তাহলে এখানে হবে 3 দুগুণা কত? 6, বাট নেগেটিভ 6 যেহেতু নিচে আছে, রাইট? সো 9 থেকে 6 বিয়োগ করলে কত? 3 পাওয়া যায় না? তাহলে এক্স কিউব পাই যাবো আমরা, রাইট? তার মানে এই 5কে 3 আর 2 দিলে আমরা এক্স কিউব পাবো, তাই না? বাট সহগ কি লিখছি? সহগ লিখিনি, এখানে সহগ লিখতে পারি কি হয় 5c2 অথবা 5c3। বুঝা গেছে? তাহলে বলো 5c2 এর মান কত? 10। 5c2 এর মান হচ্ছে 10, রাইট? সো 5c2 এর মান হচ্ছে তোমার এখানে 10, এখানে পাওয়া যাবে x এর পাওয়ার 9, যদিও এইগুলো লেখা লাগে না, তাও আমি তোমাকে জাস্ট বোঝানোর জন্য লিখতেছি, ঠিক আছে? এখানে মাইনাসের পাওয়ার 2, দ্যাট মিনস প্লাস, তার মানে x এর পাওয়ার এখানে হচ্ছে 1/6, তাই না? তাহলে 1 মানে x টু দি পাওয়ার 6, 9কে x টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করলে কত? x কিউব পাওয়া যায়। আসলে এইগুলো শুধু করছি, আসলে আনসার কিন্তু 10। এগুলো আমাদের করা লাগে না, জাস্ট তোমাকে বোঝানোর জন্য করছি আর কি। ক্লিয়ার? 13 চলে আসি। প্রথম পদ কি বলো? প্রথম পদ বলছে এখানে x, দ্বিতীয় পদ কিন্তু -1/2x। সাবধান, মাইনাস থাকলে মাইনাস কিন্তু অবশ্যই দিতে হবে, আদারওয়াইজ কিন্তু জিনিসটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো তোমার এখানে বলছে টোটাল পাওয়ার আছে 12,
বাবার টাকা 12 টাকা। তো বাবার টাকা 12 টাকা থেকে কাকে কত টাকা দিলে এক্স এর টোটাল পাওয়ারটা 8 আসবে সেটা চিন্তা করতে হবে না? তুমি খেয়াল করে দেখো তো, যদি আমি এখানে 6 দেই, এখানেও 6 দেই, তাহলে কিন্তু x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6 কাটা যাবে, তার মানে কিন্তু x এর পাওয়ার 8 আসতেছে না, রাইট? আচ্ছা, আমি যদি এই 12 টাকা থেকে এখানে 8 টাকা দেই, এখানে 4 টাকা দেই, তাহলে x এর পাওয়ার 8 x এর পাওয়ার 4 কাটাকাটি করলে x এর পাওয়ার 4 আসে, তাও কিন্তু আসতেছে না। আচ্ছা বলো তো, আমি যদি এখানে, তুমি চিন্তা করো পারবা, এখানে 10 টাকা দেই, এখানে 2 টাকা দেই, তার মানে x এর পাওয়ার 2 মানে কিন্তু নেগেটিভ 2, রাইট? তাহলে 10 থেকে 2 বাদ দিলে 8 হয়, রাইট? তার মানে খুবই সিম্পল জিনিস যে আমরা এখানে x এর পাওয়ার 12 টাকা থেকে এখানে দিব 10 টাকা, এখানে দিব 2 টাকা, আর সামনে ফ্রন্টে কি লিখবো, 12c2 বা 12c10, ঠিক আছে? তাহলে এখানে আমাদের সহগটা কত আসতেছে, 12c2 আসতেছে, মাইনাসের পাওয়ার 2 মানে প্লাস হয়ে যাবে, নিচে 2 আছে, তাহলে 2 এর পাওয়ার 2 মানে 1/4 হবে, আর এখানে x এর পাওয়ার 10 x এর পাওয়ার 2, দ্যাট মিন্স x এর পাওয়ার 8, তার মানে x এর পাওয়ার 8 এর সহগ হচ্ছে এই যে এটা। ক্যালকুলেটর ইনপুট দিলেই আনসার পেয়ে যাবা। কত আসে আনসার বলো তো? 12c2 into 1/4, রাইট? সো 1/4, 33/2, 33/2 কোনটা? 33/2 হচ্ছে এটা। ক্লিয়ার? বুঝে গেছে? এবার কি বলছে বলো? বলছে এত এর বিস্তৃতিতে x কিউবের সহগ -540 হলে এর মান কত? এবার ভালোই মানে একটু ইয়ে করছে। তো বলো এখানে x এর পাওয়ার আর -a/4, এখানে এই দুটার মধ্যে x এর পাওয়ার কত দিলে x কিউব পাওয়া যাবে? অবশ্যই 3 দিলে পাওয়া যাবে, রাইট? সো 6 টাকা থেকে এখানে 3 টাকা দিলাম, এখানে 3 টাকা দিলাম, আর সহগ কি লিখবো? 6c3 লিখবো, রাইট? তো এইখানে বলো তো এক্স কিউবের সহগটা কোনটা? জাস্ট এই এক্স কিউবটা বাদে পুরোটাই কিন্তু সহগ, রাইট? সো এক্স কিউবের সহগ কোশ্চেনে বলছে কত? -540, তাহলে আমরা এখানে -540 লিখতে পারি, তখন আমরা এখান থেকে এর মানটা বের করব। বুঝতে পারছো? তাহলে বলতো 6c3 এর মানটা কত? 6c3 এটা হচ্ছে 20, তাই না? তাহলে এখানে হচ্ছে তোমার মাইনাসও থাকবেই, মাইনাসের পাওয়ার 3 মানে মাইনাস থাকবে, এখানে a কিউব, আচ্ছা এখানে 20 আসবে, তাহলে 20a³ ডিভাইডেড বাই 4 এর পাওয়ার 3, দ্যাট মিন্স 64, ইকুয়াল টু হচ্ছে -540। মাইনাস মাইনাসে কি বলো তো? কাটা। তাহলে 540-এর সাথে এটা গুণ হলে হবে 64, ভাগ হবে 20, এটারে আমরা করব ঘনমূল, রাইট? সো ঘনমূল অফ আনসার হচ্ছে 12, তাহলে এর মানটা দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 12, তাহলে আনসার 12 কি আছে? এই যে আছে। বুঝছো? ক্লিয়ার? শখ পারবো? তাহলে এবার কয়েকটা তোমাদের হোমওয়ার্ক দিই, অনেকগুলো তো করে দিলাম। ও এটা করা দিতে হবে, নাইলে আবার ঝামেলা। আচ্ছা, সো এইগুলা করতে অনেক টাইম লেগে যায়, বাট আমি তোমাদের কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করি, দেখবা যে খুব কম সময়ে তুমি আনসার করে ফেলতে পারবা। আচ্ছা দেখো এখানে দেওয়া আছে 3 + x ইন্টু 1 - x তার পাওয়ার 8, বলছে এর বিস্তৃতিতে x এর সহগ কত? x এর সহগ। আচ্ছা বলো তো, এখানে 3 + x এটাকে কিন্তু আমাদের দ্বিপদী করা লাগতেছে না, কিন্তু 1 - x এটাকে কিন্তু আমাদের দ্বিপদী করা লাগতেছে, তাই না? বাট এটাকে দ্বিপদী করার পরে কিন্তু আমাদের 3 আর x দিয়ে এটাকে গুণ করতে হবে, তাই না? রাইট? তাহলে ব্যাপারটা কি আসলে এরকম না? তুমি খেয়াল করে দেখো, আমি যদি আগেই 3 আর এক্সটা গুণ করে দিই, তোমাকে দেখানোর জন্য ব্যাপারটা বোঝাচ্ছি আর কি। তাহলে 3 সাথে 1 - x তার পাওয়ার এটা আমি গুণ করে দিলাম, মাঝখানে কি আছে? একটা প্লাস আছে, আবার এক্স এর সাথেও 1 - x তার পাওয়ার 8 আমি গুণ করে দিলাম। বুঝতে পারছো? তার মানে এখানে একটা দ্বিপদী, এখানে আরেকটা দ্বিপদী, টাইম তো লাগবে অনেক, রাইট? বাট আমরা ট্রাই করতেছি কম সময় আনসার করার জন্য। এখন তুমি একটু খেয়াল করে দেখো, জাস্ট তুমি এই পোর্শনটার দিকে একটু তাকাও, এই পোর্শনের দিকে তাকাও। এই পোর্শনের বাইরে কিন্তু আগে থেকে একটা 3 আছে, আমাদের এটা নিয়ে কোনো কনসার্ন নাই, আমাদের ভিতর থেকে একটা এক্স এর সহগ বের করে আনতে হবে। কার সহগ? এক্স এর সহগ। তাহলে আমরা কি জানি? একটা দ্বিপদীর মধ্যে দুইটা পদ কি অবস্থায় থাকে? সবসময় গুণ অবস্থায় থাকে। তাহলে একটা পদ হচ্ছে 1 আর একটা পদ কিন্তু -x, রাইট? বলো তো এখানে x 8 এর মধ্যে থেকে x এর পাওয়ার কত দিলে x পাওয়া যাবে বা x এর সহগ পাওয়া যাবে? 1 দিলে, রাইট?
তাহলে এখানে 1 দিলাম, এখানে 7 দিলাম। তোমরা কি এটা বুঝতে পারো যে এই জিনিসটা আসলে লিখারই দরকার ছিল না, কারণ 1টা আমরা বারবার লিখতেছি, না লিখলেও কিন্তু চলতো, তাহলে ক্যালকুলেশনগুলো আরও দেখতে ভালো লাগতো আর কি, সহজ লাগতো, তাই না? বাট তাও লিখতেছি, বাট তুমি কনসেপ্টগুলো ক্লিয়ার জন্য থাকো আর কি। আবার সহগ আকারে লিখতে হবে না, সহগ সহগ কত বলো তো? তুমি 8C1ও লিখতে পারো, 8C7ও লিখতে পারো, তাই না? তাহলে আমি জাস্ট এই মাঝখানের প্লাসের হিসাবটা, মানে এই পাশটা বাদ, আগে এই পাশে দিকে তাকাও। তাহলে 8C3 মানে 8, 8 ইন্টু 3 মানে 24, রাইট? সো 24, 1 এর পাওয়ার 7 মানে 1, মাইনাস এক্স এর পাওয়ার 1 মানে মাইনাস এক্স, তাহলে এখানে মাইনাস 24x, বুঝতে পারো? মাইনাস 24x, ক্লিয়ার? ওকে, এইবার আসো এই পোর্শনের দিকে তাকাই আমরা, এই পোর্শনের দিকে তাকাই। আচ্ছা, এই পোর্শনে বাইরে আগে থেকে একটা কে বসে আছে? এক্স বসে আছে। তোমার দরকার এক্স এর সহগ, তাহলে বলো তো ভিতরে তুমি যদি বিস্তৃতি করতে যাও 1 এবং মাইনাস এক্সকে, তখন কি এখানে 8 মানে পাওয়ার যে 8, এই 8 থেকে কি এক্স এর পাওয়ারকে 1 আনা যাবে? 1 আনলে তো এই এক্স আর এই এক্স মিলে এক্স স্কোয়ার হয়ে যাবে। তোমার তো আগে থেকে একটা এক্স আছে, তাহলে এখানে কি আর এক্স এর পাওয়ার কোনো কিছু আনা যাবে না? 0 আনতে হবে, বলো তো? 0 আনতে হবে, কারণ এখানে 0 আনলে এখানে কোনো এক্স আসবে না, বাট এখানে বাইরে একটা এক্স আছে, তাহলে এক্স এর সহগ পাবো, বুঝতে পারছো? তাহলে বলো তো এখানে 0 আসলে এখানে আসবে কত? পাওয়ার 8, তাই না? কারণ 8 এবং 0 যোগ করলে 8 আসে। আচ্ছা, সহগ আকারে কি লিখবো বলো তো? 8C0 লিখবো অথবা 8C8 লিখবো, তাই তো? তাহলে বলো এখানে ক্যালকুলেশনগুলো কত আসে? 8C0 মানে 1, 1 এর পাওয়ার 8 মানে 1, মাইনাস এক্স এর পাওয়ার 0 মানে 1, তাহলে থাকবে শুধু একটা এক্স, মানে এখানে আলটিমেটলি পুরো এক্স এর সহগটাই 1 আসলো, তাই না? তাহলে বলো তো এখানে আলটিমেটলি মাইনাস 24x প্লাস এক্স ইকুয়াল টু কত? মাইনাস 23x হলো না? তাহলে আনসার হচ্ছে মাইনাস 23, মাইনাস 23। তোমার মনে হইতে পারে যে ভাইয়া এটা তো অনেক টাইম লাগবে, বাট অ্যাকচুয়ালি না। তুমি খেয়াল করে দেখো, এবার তোমাকে আমি নর্মাল অ্যাজ ইউজুয়াল একটা নিয়ম দেখাই। তোমার এত কেন কষ্ট করতে হবে? তোমার এত কেন কষ্ট করতে হবে? তুমি খেয়াল করো, এখানে 3 আছে না? তুমি প্রথমে 3 লিখবা, 3 সাথে এটা গুণ অবস্থায় থাকবে না? তার মানে 1 কিন্তু লেখা দরকার নেই, তুমি জাস্ট মাইনাস এক্স লিখবা, তাহলে মাইনাস এক্সের একটা পাওয়ার দরকার 1, আর 8C জাস্ট 1 লিখবা, তাই না হিসাবটা? রাইট? তুমি তো 1 এর পাওয়ার 7 তো লেখা দরকার নেই। এরপরে প্লাস এখানে কিন্তু একটা এক্স গুণ অবস্থা থাকবে, তো এক্স লিখলা, এটাকে দ্বিপদী করবা, তাহলে 1 তো লেখা দরকার নাই, মাইনাস এক্স লিখবো, বাট মাইনাস এক্সের পাওয়ার আসলে 0 লিখবো, কারণ কি এখানে অলরেডি একটা এক্স আছে, তো ভাই 0 তো লিখবো। তাহলে এখানে 8C কত? 0। তাহলে দুটো ক্যালকুলেশনের মধ্যে তুমি জাস্ট এক্সের সহগটা বের করবা। এখানে এক্সের সহগ কত আসবে? তোমার তো এক্সের সহগ এক্স তো লেখা দরকার নেই, কারণ তুমি এক্সের সহগই তো বের করতেছো, রাইট? সো এখানে হচ্ছে মাইনাস 24, এখানে এক্সের সহগটা, আর এখানে এক্সের সহগটা কত? প্লাস 1, তাহলে এক্সের সহগ কত? মাইনাস 23, এভাবে লিখবা। ক্লিয়ার? পরের ম্যাথটা আমরা এইভাবে করবো, ঠিক আছে? তুমি তো কনসেপ্টটা বুঝছো, পরের ম্যাথটাতে আসো। খেয়াল করো, আবারও সেম কোশ্চেন বলছে, এক্স এর সহগ বের করতে বলছে। তো তুমি চিন্তা করো, এই 1 এর সাথে এটা কিন্তু গুণ অবস্থায় যাবে একবার, রাইট? সো 1 এর সাথে এই পুরোটা একবার গুণ অবস্থায় যাবে, তাহলে 1 তো লেখা দরকার না, আমি যদি এটাকে 1 এর সাথে আচ্ছা লিখে দিই, তাহলে তাড়াহুড়া হয়ে যাবে। মানে ব্যাপারটা এরকম না, 1 এর সাথে এবং মাইনাস এক্স এর সাথে এই টোটালটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, রাইট? সো আমি যদি প্রথমটার দিকে তাকাই, এই 1 তো লেখা দরকার নাই, এই 1ও লিখবো না, জাস্ট x/2 লিখবো। বলো x/2 এর পাওয়ার কত দিলে x পাওয়া যায়? 1 দিলে, 1 দিলে, তাহলে hc জাস্ট 1 লিখবো। এখানে কিন্তু 1টা লিখলাম না, বারবার 1 লিখতেছিলাম, রাইট? তোমার মনে হচ্ছে জিনিসটা অনেক কমপ্লিকেটেড, বাট সহজ। দেন মাইনাস এখানে x আছে, এখানে আছে x/2, এবার x/2 এর পাওয়ার কিন্তু 0 দিতে হবে, কারণ অলরেডি তো একটা x আছেই। তো ভাই এইখানে যদি তুমি x এর পাওয়ার 1 2 3 দাও, তাহলে কিন্তু পাওয়ার বেড়ে যাবে, রাইট? তাহলে এখানে 8c মানে 0 লিখলাম, আর এখানে লিখবো কত? 8c 0 লিখলাম, বুঝতে পারছো? এবার আশা করি পারবা। এখানে হচ্ছে 8c1 মানে 8, 8কে এখানে 2 দিয়ে ভাগ করলে হবে 4, তার মানে 4x মাইনাস এই পুরোটা হচ্ছে 1, 8c0 1 x/2 তার পাওয়ার 0 1, তার মানে এখানে থাকবে জাস্ট মাইনাস x, তাহলে এখানে 3x, তার মানে x এর সহগ হচ্ছে 3, x এর সহগ হচ্ছে 3। ক্লিয়ার? পারবো? এখানে দেখো তুমি একটা জিনিস, যদি এখানে x এর সহগ না বলে তোমাকে যদি বলতো x এর পাওয়ার 3 মানে x কিউবের সহগ, তাহলে তুমি জাস্ট এখানে 3 লিখতা, এখানে জাস্ট 3 দিতা। এখানে x কিউব হলে আগে থেকে এখানে একটা x আছে, তাহলে এখানে আর x এর পাওয়ার 0 দিতা না 2 দিতা, কারণ একটা আছে আর দরকার 2 দরকার, যদি 3 লাগে,
তাই না? এইভাবে করতে হবে আর কি। বলছে এত এর বিস্তৃতিতে এক্স বর্ধিত পদ। ভাইয়া এক্স বর্ধিত পদ মানে কি বলতো? দুইটা পদ গুণ অবস্থায় আছে, দুইটা পদ গুণ অবস্থায় আছে, এক্স বর্ধিত মানে এক্স এর পাওয়ার 0 হইতে হবে, এক্স এর পাওয়ার 0 হইতে হবে। আর এখানে 6, তার মানে এখানে হবে 6c0। তাহলে এটা পুরোটা তো বাদ, এটা 1, 6c0 মানে হচ্ছে 60 কত, 60 হচ্ছে 1। তাহলে এক্স বর্ধিত পদের মান হচ্ছে 1, এক্স বর্ধিত পদের মান কি 1। এত এর বিস্তৃতিতে এক্স বর্ধিত পদের মান বের করো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং খুবই কনসেপচুয়াল একটা কোশ্চেন, ঠিক আছে? এগুলো তুমি দেখবা যে বুয়েট অ্যাডমিশনে এমসিকিউতে আসে, যখন ইন্টারে উঠবা আর কি। তোমাকে আমি যে কনসেপ্টটা শিখাইলাম না, ওই কনসেপ্ট দিয়ে তুমি ম্যাথগুলা সবগুলা তুমি ইন্টারও করতে পারবা, ঠিক আছে? তাহলে বলো এখানে দুইটা পদ, একটা 2x² মাইনাস 1/2x³ তোমাকে এখানে দেখতে হবে এই পদের মধ্যে x এর পাওয়ার আগে থেকেই 2, আবার এই পদের মধ্যে x এর পাওয়ার আগে থেকেই 3 বাট নিচে, রাইট? এখন এই 10 টাকাকে এমনভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে যেন এইটার টোটাল পাওয়ার এবং এইটার টোটাল পাওয়ারটা সমান হয়ে যায়, যেন কাটাকাটি করলে x বর্ধিত হয়ে যায়। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তো হিসাব করে দেখি আমরা দুই একটা জিনিস দিয়ে আচ্ছা 10 থেকে যদি আমি এখানে 6 দেই তাহলে এখানে 4 দিতে হবে না? ও মিলে গেছে, মানে মানে আসলে মিলাইতে চাই নাই, মানে প্রথম যা ছিলাম একটু অন্যগুলা দিতে আর কি। তাহলে 10 থেকে যদি 5 দিই তাহলে ভাই 5 দুগুণ 10, 3 5 আর 15 মিলবে না, তাই না? বাট এখানে যদি আমি একটু বাড়ায় দিই, যে একটু বাড়ায় দিলেই মানে কি বলতো 6, তো এখানে 6 দিলাম, এখানে দিলাম 4, তাহলে বলতো 6 দুগুণ কত 12, 3 4 কত 12, বাট এটা তো নেগেটিভ 12, তাহলে +12 -12 কি কাটা যাবে, তাই না? তাহলে 10 থেকে এখানে 6 টাকা দিলে এখানে 4 টাকা দিলে অ্যাকচুয়ালি সবগুলা এক্স এর পর কি যাবে, বাদ যাবে। তাহলে আমরা শুরুতে কি লিখবো এখানে 10c, হয় 4 লিখবো না তো 10c 6 লিখবো। ক্লিয়ার? তাহলে সহগটা কত হবে 10c4, এখানে 2 টু দি পাওয়ার 6, x কিন্তু সব বাদ, x এর হিসাব বাদ, মাইনাসের পাওয়ার 4 মানে এটাও বাদ, তাহলে নিচে হবে কি এখানে বলো তো 2 এর পাওয়ার 4। তাহলে এখানে কাটাকাটি গেলে কত হয় বলো তো? ও x বর্ধিত পদের মান কত? এটা কোনো কথা? আমরা পদের মান বের করব, মানে মানে কত নাম্বার পদ সেটা বের করতে বলছে, এটা আরো সহজ। দেখো ধরো তাহলে এই ক্যালকুলেশনগুলো লাগবে না, এগুলো দরকার নাই। তুমি বলো তো এখানে 10 থেকে এখানে কি 6 দিছো না, আর এখানে কি 4 দিছো না, রাইট? তুমি জাস্ট এটা মনে রাখো, তুমি একটু দেখাই দিই তাহলে মন থাকবে, নয়তো ভুলে যাবা। কোথায় জানি আমরা পড়েছিলাম, ওকে। সো খেয়াল করে দেখো এখানে বলতো যখন a + b² ছিল তখন প্রথম পদ, এই প্রথম পদে b এর পাওয়ার 0 ছিল না, দ্বিতীয় পদে b এর পাওয়ার 1 ছিল না, তৃতীয় পদে b এর পাওয়ার 2 ছিল না। মানে এটা বুঝতেছো, যত নাম্বার পদ b এর পাওয়ারটা তার থেকে 1 কম, যত নাম্বার পদ b এর পাওয়ারটা তার থেকে 1 কম, তার মানে b এর পাওয়ার যা পদ সংখ্যা কি তার থেকে 1 বেশি, b এর পাওয়ারটা যা পদ সংখ্যা তার থেকে কি 1 বেশি, রাইট? তাহলে তুমি খেয়াল করে দেখো এখানে b এর পাওয়ার কত 4, তাহলে পদ সংখ্যা কি 5, পদ সংখ্যা কত 5, মন থাকবে পদ সংখ্যা হচ্ছে 5। ওই যে তোমরা TR+1 তম পদ শিখো নাই, এই যে সূত্র মুখস্থ করছো না, এই যে TR+1 তম পদ NCR, তারপরে a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r, শিখছো না? এটা মানে b এর পাওয়ার যা পদ সংখ্যা কি তার থেকে 1 বেশি। আচ্ছা এখানে তোমরা x বর্ধিত পদ বের করতে পারবা, খুবই সিম্পল, জাস্ট এখানে 8 না, 8 থেকে ওরে দিবা 4, ওরে দিবা 4, কেন জানো? কারণ এখানে পাওয়ার তো সমান সমান, সমান সমান ডিস্ট্রিবিউশন করলে পাওয়া যাবে। এখানেও x মুক্ত পদ বের করবা, এখানে 6 আছে, ওর পাওয়ারও 2, ওর পাওয়ারও 2, তাহলে 6 কে 3 3 এ ডিস্ট্রিবিউশন করে দিবা, 3 3 ডিস্ট্রিবিউশন করবা, 3 3 পারবে, এগুলা সহজ। এত এর বিস্তৃতিতে y মুক্ত পদ বের করো, মানে y মুক্ত পদ কোনটি, কততম পদ y মুক্ত পদ, তাই না? তাহলে দেখো তো y প্রথমটা y মাইনাস 1/y² না, বলো তো কত কত দিতে হবে তাইলে? এখানে তুমি যদি 4 দাও, এখানে 2 দাও, তাহলে হয়তো মিলবে। y এর পাওয়ার 4 দিলে 4, আর y এর পাওয়ার 2 দিলে 2 2 4 গুণ করলে, রাইট? তার মানে
দ্বিতীয়টা 2 নাম্বারটার পাওয়ার কত দিছো 2 দিছো, তাহলে এ কত নাম্বার পদ হবে 3 নাম্বার পদ হবে, তৃতীয় পদ হবে, তৃতীয় পদ। ঠিক আছে, আচ্ছা এত এর বেশি তৃতীয় পদ কোনটা? আচ্ছা তৃতীয় পদ কেমনে বের করবা? 2x² লিখবা, এটা এগুলো সহজ, -1/2x লিখবা। তৃতীয় পদ মানে x এর পাওয়ার মানে b এর পাওয়ারটা 2, 3 নাম্বার পদ মানে b এর পাওয়ারটা কত 2, তাহলে এখানে 8 আছে না, 8 থেকে 2 দিছো, এখানে কত দিবা 6 দিবা, সামনে লিখবা 8c2/8c6, পরে ক্যালকুলেশন করে ফেলতে পারবো না? বুঝতে পারছো? ক্লিয়ার? তুমি জাস্ট এখানে দেখো এই যে 6 × 12 এখানে স্কোয়ার তার মানে 10, তাহলে আনসার নিচের দুটো থেকে একটা হবে আর কি, তাহলে বাকিটা তোমরা ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবা, নিচের দুইটা থেকে যে কোনো একটা হবে। এখানে কি বলছে? এত এর বিস্তৃতিতে পদ সংখ্যা 7 হলে প্রদত্ত বিস্তৃতি চতুর্থ পদ কোনটা? মানে তুমি খেয়াল করে দেখো একটু, ভিতরে কিন্তু a² - 2ab + b² এর ফর্মুলা পড়ে যায়, খেয়াল করছো কি? a² - 2ab + b² এর ফর্মুলা পড়ে, দ্যাট মিন্স a - b তার হোল স্কোয়ার, তাহলে n হয়ে যাবে কি 2n হয়ে যাবে, তাই না? তাহলে পদ সংখ্যা কত হলো? পদ সংখ্যা বললো কোশ্চেনে 7, তাহলে পদ সংখ্যা নরমালি কত হবে 2n + 1 না, তাহলে এটা = 7, তাহলে বলো তো n এর মান কত হইল? এখানে n এর মান হবে তোমার 3, রাইট? তার মানে এই যে এই জায়গাতে তুমি যদি n এর মান এবার 3 বসাও, তাহলে 1 - 2x তার পাওয়ার হচ্ছে 3 বসাইলে কত হয় 6 হয়, রাইট? 6 হয় না? বুঝতে পারছো? ক্লিয়ার? এবার বলছে যে এত এর বিস্তৃতিতে চতুর্থ পদ বের করতে, তাহলে এটার বিস্তৃতি করে চতুর্থ পদ বের করবা, তাহলে বলো তো চতুর্থ পদ বের করতে হলে আমরা কি করতে হবে? 1 এবং -2x গুণ অবস্থা থাকবে, পাওয়ার 6 এর মধ্যে ওরে দিব, চতুর্থ পদ মানে ওর পাওয়ার হবে 3, 4 নাম্বার পদে ওর পাওয়ার হবে কত 3, মানে 1 কমবে, তাহলে ওরে 3 দিয়ে ফেলে ওরে 3 দিব, এখানে লিখবো কত 6c3, তাহলে কত হয় বলো তো? 6c3 এর মান কত? 6c3 20 × 8 160, তাহলে মাইনাস তো থাকবেই, মাইনাসের পাওয়ার 3 মানে মাইনাস, তাহলে -160 x3, এই যে লাস্টেরটা -160 x3। ক্লিয়ার? বুঝছো? কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা 12 মিনিট হয়ে গেছে। আচ্ছা বলছে এত এর বিস্তৃতিতে সপ্তম পদ এবং অষ্টম পদের মান সমান হলে y এর মান কত? কিভাবে বের করবা বলো? সপ্তম পদ যদি বের করতে চাই এখানে, তাহলে 1 আর y তো গুণ অবস্থায় থাকবে, সপ্তম পদ মানে y এর পাওয়ার 6, তাহলে 15 থেকে এখানে 6 টাকা গেলে এখানে থাকবে কয় টাকা 9 টাকা, তাহলে এখানে হবে 15c6 ইকুয়াল টু অষ্টম পদ, বলো অষ্টম পদে y এর পাওয়ার কত হবে? y এর পাওয়ার হবে 7, যদি এখানে 1টা লেখার দরকার নেই, বারবার লিখতেছি, তাহলে 8, তাই না? তাহলে এখানে হবে 15c7 বা 15c8, তাই তো? তাহলে এখানে এইগুলো নিয়ে আসলে কাজ করা দরকার নেই। এখন তুমি বুঝতেছো এখানে y এর পাওয়ার 6, y এর পাওয়ার 7, তাহলে y এর পাওয়ারটা 6 যেটা যদি এখানে ভাগ করে দেই, তাহলে y এর পাওয়ার 7 থেকে y এর পাওয়ার 6 বিয়োগ করলে থাকবে y, রাইট? আর এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 15c উপরে 6 ডিভাইডেড বাই 15c7 ইকুয়াল টু y, তাই না? মানে জাস্ট ওয়াইটাকে ভাগ করে দিলাম এখানে, তাহলে বলো জাস্ট ক্যালকুলেটর মানে ক্যালকুলেশন করলে চলে আসবে, উপর হচ্ছে 15c6 ডিভাইডেড বাই 15c7, তাহলে 7/9 আসে, 7/9 কি অপশনে আছে? 7/9, এই 7/9। ক্লিয়ার? বুঝছো? ঠিক আছে, আচ্ছা তো গেল এইটা। 25 নম্বরে কি বলছে? বলছে এত এর বিস্তৃতিতে x³ এর সহগ এত হলে k এর মান কত? এগুলো তোমাদের কিন্তু বইয়ের ম্যাথ ছিল, মনে আছে? তাহলে এত এর বিস্তৃতিতে তাহলে 1 আর -x/k, x³ চাইছে না, তাহলে এখানে হবে 3, এখানে হবে 4, এখানে হবে 7c3 বা 7c4, তাই না? তাহলে এখান থেকে x³ এর সহগের মান বলছে কত? -35/27, তাহলে x³ সহগ মানে কি x তো আর থাকবে না, x এর হিসাবটা বাদ যাবে আর কি, তার মানে এখানে 7c3 মাইনাস তো থাকবে, যেহেতু মাইনাসের পাওয়ার 3, তাহলে একটা মাইনাস থাকবে,
আর নিচে হচ্ছে 1/k³ হবে। এক্স কিউব কেউ থাকবে না, কারণ এক্স কিউবের সহগ বের করতে বলছে, তাই না হিসাবটা? তাহলে মাইনাস মাইনাস কি বাদ, তাহলে এখান থেকে তুমি কে এর মান বের করে ফেলতে পারবা না? জাস্ট ক্যালকুলেশন করে তুমি কেটাকে ওই পাশে নাও, বাকি সব এই পাশে ভাগ করে দাও, বের করে ফেলতে পারবা, সহজ। এটা হোমওয়ার্ক থাকবে, এটা করাই দিব না। ওই যে একটু সপ্তম পদ অষ্টম পদ করাইছি না, এখানে তোমাকে বলছে এক্স কিউবের সহগ আর ওয়াই কিউব x⁴ এর সহগ পরস্পর সমান, তাহলে এখানে একবার x এর পাওয়ার 3 দিবা, একবার x এর পাওয়ার 4 দিবা, সহজ। ক্লিয়ার? ওকে, সো মোটামুটি আমরা এক্স বর্ধিত পদ, এক্স এর পাওয়ার, বিভিন্ন পাওয়ার নিয়ে আমরা কাজ করলাম। তো আশা করি তোমরা এই ম্যাথগুলা এখন খুব দ্রুত আনসার করতে পারবা, আমার বিশ্বাস তোমরা পারবা। ঠিক আছে, সো চলো আমরা আরেকটা টাইপ শুরু করি। টাইপের নাম কি? টাইপ 3, মধ্যবিন্দু নির্ণয়। মধ্যবিন্দু নির্ণয়, তোমাদের কি মনে আছে দ্বিপদী বিস্তৃতির ম্যাথগুলা তোমরা মধ্যবিন্দু নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু সূত্র ইউজ করো, n+1/2 n/2 তম পদ, রাইট? এগুলো ইউজ করো না, বাট মধ্যবিন্দু নির্ণয়ের জন্য তোমার সূত্র ইউজ করা দরকার নাই। আমি তোমাকে কিছু কনসেপ্ট বুঝাই। ধরো a+b তার পাওয়ার দেওয়া আছে 10, বলো তো পাওয়ার 10 হলে পদ সংখ্যা কত? 11, তাই না? পাওয়ার 10 হলে পদ সংখ্যা যেহেতু 11, তাহলে মধ্যবিন্দু হবে কিন্তু একটা, কারণ 11 জন দাঁড়াইলে মাঝখানে কিন্তু একজন থাকবে যে কিনা মাঝখানে আছে, রাইট? তার মানে যখন পাওয়ার 10 তখন মধ্যবিন্দু একটা না, তো সেই মধ্যবিন্দু যদি তোমাকে এখন বের করতে বলা হয়, তাহলে তুমি কীভাবে বের করবা? খুবই সিম্পল, তুমি প্রথম পদটা লিখবা, দ্বিতীয় পদটাও লিখবা, জাস্ট এই যে পাওয়ারটা আছে না, পাওয়ারটা অবশ্যই জোর পাওয়ার হবে, কারণ জোর পাওয়ার হলে মধ্যবিন্দু একটা হয়, রাইট? জোর পাওয়ারকে সমান 2 ভাগে ভাগ করে দিবা, মধ্যবিন্দু সমান 2 ভাগে ভাগ করে দিবা, তাহলে 10 থেকে এখানে দিবা 5, এখানেও দিবা কি 5, তাহলে সামনে লিখবা কি 10c5 লিখবা। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে ভাই এটা কততম পদ বলো তো? বি এর পাওয়ার কত? 5, তাহলে পদ সংখ্যা হবে কত? এক বেশি, মানে ষষ্ঠ পদ। বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? ধরো তোমাকে আমি বললাম x+1/x তার পাওয়ার ধরো 24, পাওয়ার কত? 24, তাহলে মধ্যপদ কয়টা? একটা, তাহলে 24কে আমরা 2 ভাগে ভাগ করে ডিস্ট্রিবিউশন করে দিব। তার মানে জিনিসটা এরকম হবে x × 1/x তার পাওয়ারও 12, তার পাওয়ারও 12, আর এখানে হবে 24c12। যদি জিজ্ঞেস করে কততম পদ এটা মধ্যপদ, তাহলে দ্বিতীয়টার পাওয়ার কত? 12 না, তাহলে এখানে হবে 13, মানে 13তম পদ। 13তম পদ, বুঝতে পারছো? তাহলে এগুলো হচ্ছে পাওয়ার যখন জোর হয়, তখন মধ্যবিন্দু হয় একটা, সমান সমান ডিস্ট্রিবিউশন করে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, তাহলে ভাইয়া বললেন তো পাওয়ার বিজোড় হলে তাহলে কি করব? খেয়াল করে দেখো, ধরো পাওয়ার বিজোড়, ধরো a+b হোল টু দি পাওয়ার ধরো 15। এখন 15 যদি হয় তাহলে টোটাল পদ কয়টা? 16টা, রাইট? 16টা হলে মধ্যবিন্দু কয়টা হবে? 2টা হবে, মধ্যবিন্দু 2টা হবে। তার মানে তোমরা তখন কি করবা বলো তো? 2টা হইলে অবশ্যই তোমাকে 2টা পদ বের করতে হবে, রাইট? 2টা পদ বের করতে হবে। তাহলে প্রতিটা পদে তো আমরা জানি কি a এবং b গুণ অবস্থায় থাকে, তাহলে তোমার পাওয়ার হচ্ছে 15, বা তোমার বাবার কাছে 15 টাকা আছে। এখন তোমার বাবা তো 7.5 টাকা করে দিতে পারবে না, কারণ পাওয়ার তো আর ভগ্নাংশ হবে না বা দশমিকে যাবে না, তাই না? তাহলে তোমার বাবা কি করতে পারে? তোমাকে প্রথম দিন 7 টাকা দিতে পারে, তোমার ভাইয়া বোনকে দিতে পারে 8 টাকা, রাইট? কিন্তু দ্বিতীয় দিন কি তুমি 7 টাকা নিবা? তুমি দ্বিতীয় দিন বলবা কি এবার আমাকে 8 টাকা দাও, ভাইয়া বোনকে কয় টাকা দাও? 7 টাকা দাও। তার মানে দ্বিতীয় দিন হচ্ছে তুমি নিবা 8 টাকা, তো ভাইয়া বোন নেবে কয় টাকা? 7 টাকা। মানে 15 টাকা থেকে এমনভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে যে 1 টাকা ফারাক হবে আর কি, যেহেতু ভগ্নাংশ করা যাবে না। তাহলে 15 মানে কি 7 আর 8 মিলে কত? 15। যদি 21 হইতো 10 আর 11, 10 আর 11, একবার 10 11 11 10, বুঝতে পারছো? আর এখানে কি লিখবা? এখানে তুমি 15c7 লিখতে পারো, 15c8 লিখতে পারো, বাট এখানে তুমি 15c7 লিখতে পারো, 15c8 লিখতে পারো, কোনো সমস্যা নেই। তোমাকে যদি প্রশ্ন করা হয় এটা কততম পদ, তাহলে b এর পাওয়ার 8 না, তার মানে নবম পদ। এখানে b এর পাওয়ার কত? 7 না, তার মানে এটা অষ্টম পদ। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে আমাদের কি মানে মধ্যবিন্দু বের করার ক্ষেত্রে কি কোনো ধরনের সূত্র ইউজ করা দরকার আছে? আমরা কনসেপ্ট ইউজ করব ভাই। তুমি খেয়াল করে দেখো, বলছে এত এর বিস্তৃতিতে মধ্যপদ কত, তাহলে তোমার এখানে 2x আছে, এখানে -1/4x আছে,
পাওয়ার যেহেতু 6 তাহলে সমান সমান ডিস্ট্রিবিউশন করবা 3 3 আর এখানে লাগবা 6c3 শেষ বের করে ফেলতে পারবা না আনসার পারবা বলছে এত এর বিস্তৃতিতে মধ্যপদ কত যেহেতু পাওয়ার 8 তার মানে এখানে 2x² এটা তুমি হোমওয়ার্ক করে ফেলো জাস্ট 4 4 করে ডিস্ট্রিবিউশন করে দিবা আর কি ঠিক আছে ক্লিয়ার ওকে এগুলো মনে হয় পারবা NCN এর মানে কিন্তু 1 তুমি ক্যালকুলেটর ইনপুট দিয়ে দেখো 3c3 4c4 ওই যে যতগুলো বস্তু সবগুলা নিয়ে বাছাই করা পরে NCR ফর্মুলা ঠিক আছে NC0 মানে 1 তিনটেই आंसर এগুলা খুবই সহজ জিনিস দেয় এত এর পদ সংখ্যা কত 7টা যেহেতু পাওয়ার 6 পদ সংখ্যা 7 x টু দি পাওয়ার 4 এর সহগ এত x টু দি পাওয়ার 3 এর সহগ এত এগুলো তুমি একটু বের করে নিও এগুলো মনে হয় পারবা x টু দি পাওয়ার 3 সহগ 4 এর সহগ পারবা না ক্যালকুলেটর ইনপুট দিলে হবে ঠিক আছে আচ্ছা এত এর বিস্তৃতিতে কেমনে করব বলো তো এখানে y স্কয়ার আছে -2 ইনটু y ইনটু 1/y লেখা যায় না সূত্র ইউজ করার জন্য 1/y স্কয়ার রাইট তাহলে বলো তো a স্কয়ার - 2ab + b স্কয়ার দ্যাট মিন্স a - b তার কি হোল স্কয়ার না তাহলে হোল স্কয়ার করলে স্কয়ার করলে পাওয়ার 4 এর সাথে গুণ করলে 8 হয়ে যায় মানে আলটিমেটলি এটা আসে আর কি তো মধ্যপদ বলতে 70 তাহলে মধ্যপদ কেমনে বের করবা y - 1/y এদের দুইজনকে কত কত দিবা 4 4 দিবা না আর এখানে লিখবা 8c4 বলতো 8c4 এর মান কি 70 হয় 8c4 এর মান 70 হ্যাঁ 8c4 এর মান 70 হয় তাহলে এটা ঠিক আছে পদ সংখ্যা বলছে 8টা পদ সংখ্যা কিন্তু 8টা না ভাই পদ সংখ্যা হবে 9টা তাহলে দ্বিতীয়টা যেহেতু হয় না তাহলে 1 আর 3 आंसर এটার বলা দরকার নাই ঠিক আছে 1 আর 3 आंसर আর x বর্ধিত পদ 70 মানে কি জানো কারণ মধ্যপদই কিন্তু x বর্ধিত পদ আলটিমেটলি তোমাকে মধ্যপদই বের করতে বলছে আর কি বুঝতে পারছো সো এই ম্যাথগুলো আসলে একটু মজার মাঝে মাঝে ধরো তিনটা অপশন থাকে যে কোনো একটা না হলে বাকি দুটো অবশ্যই হবে তাই না এরকম হয় আর কি জিনিসটা এত এর বিস্তৃত পদ সংখ্যা কত 11 ঠিক আছে এটা মধ্যপদের সংখ্যা দুইটা মধ্যপদের সংখ্যা কিন্তু দুইটা না ভাই কারণ এখানে পাওয়ার কত 10 না তাহলে মধ্যপদের সংখ্যাটা হবে একটা হবে তাহলে এটা आंसर না তাহলে आंसर কত হবে অবশ্যই 1 3 হবে রাইট 3 নাম্বার তৃতীয় পদের সহগ কত 45 তুমি এটা বের করে দেখো 45 হবে বাট দরকার নেই আসলে অ্যাকচুয়ালি 1 3 সো দ্বিপদী বিস্তৃতি ডান খেয়াল করো চ্যাপ্টার 10 দ্বিপদী বিস্তৃতি থেকে যে কোনো এমসিকিউ আসুক তোমার কিন্তু ভাই পারা উচিত তুমি একটু প্র্যাকটিস করো আমি তোমাদের এটা মানে এই ভিডিওটা আপলোডের পাশাপাশি তোমাদের কমেন্ট বক্সে আমি এই পিডিএফটাও শেয়ার করে দিব ঠিক আছে ক্লিয়ার পিডিএফটা শেয়ার করে দিব এবং তোমাকে প্র্যাকটিস যেন তুমি করতে পারো প্র্যাকটিসের জন্য আমি তোমাকে একটা পিডিএফও দিয়ে দিব ঠিক আছে আমি তো এখানে তো আর 100 200 এমসিকিউ সলভ করা সম্ভব না তাহলে ভিডিও হয়ে যাবে 3-4 ঘন্টার তাই না আমি এমনভাবে মানে ক্লাসগুলো মানে এমসিকিউগুলো বাছাই করেছি যেন তোমার যত দ্বিপদী থেকে এমসিকিউ আসুক তুমি যেন সব পারো ক্লিয়ার জাস্ট তোমাকে এখন প্র্যাকটিসটা করতে হবে আর মাথায় রাখো এনসিআর এর যে কনসেপ্টটাই আমরা ইউজ করলাম এই সেম কনসেপ্টটা আমরা চ্যাপ্টার 14 সম্ভাবনা ওই চ্যাপ্টার আমরা ইউজ করব ঠিক আছে ওইখানে ইউজ করলে দেখবে অনেক ম্যাথ খুব দ্রুত আনসার করা যায় ঠিক আছে সবাই ক্লাসটা দেখার পর একটু ভালো করে প্র্যাকটিস করো ইনশাআল্লাহ তোমার এমসিকিউতে কোনো ধরনের সমস্যা হবে না আমরা যারা এই মানে 9 10 এ পড়তেছি আমাদের সবারই কিন্তু একটা কমন একটা প্রবলেম ভাই যে ভাই আমরা ম্যাথ এবং হায়ার ম্যাথ এই দুইটারই এমসিকিউ ইন টাইমে আনসার করতে পারি না রিজনটা কিন্তু একটা জায়গাতে আটকে যায় সেটা হচ্ছে এক হচ্ছে তোমার বেসিকটা স্ট্রং করতে হবে দ্বিতীয়ত হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে বাসায় প্র্যাকটিস করতে হবে পরীক্ষার হলে গিয়ে আমরা প্র্যাকটিস করি সবাই বাসায় কিন্তু আমরা এমসিকিউ সময় ধরে করি না সো ট্রাই করো ক্লাসগুলো করতেছো বেসিকটা স্ট্রং করতেছো পাশাপাশি বাসায় একটু প্র্যাকটিস করতে দেখবা যে খুব কম সময়ে তুমি আনসার করে আসতে পারবা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ